আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা একটু থিওরিটিক্যাল ব্যাপার নিয়ে একটু কথা বলছিলাম যে একটা ল্যান্ডিং পেজ যখন আমরা তৈরি করতে চাই তখন কি কি বিষয় মাথায় রেখে আসলে ল্যান্ডিং পেজ তৈরি করা হয়, তারপর কি কি বিষয়। আচ্ছা, কাইন্ডলি যারা একটু জয়েন হয়েছেন তারা একটু একটু দৃষ্টি রাখবেন যে আসলে আপনার আহ, আপনি কি আনমিউট হয়ে কথা বলছেন না মিউট আছেন কিনা, যেহেতু এখানে সেশনটা রেকর্ড রাখা হবে। তো এটা যদি এরকম বারবার সমস্যা তৈরি করে তাহলে কিন্তু আসলে শুনতে বিরক্তি লাগবে। এটা অবশ্য ভালো শোনাবে না, এবং এবং এটা নিয়ে কাজ করলে প্রচুর সময় মানে নষ্ট হয়। এক হচ্ছে যে এটা পরবর্তীতে কিছু প্রসেস করতে হয়, অনেক কিছু অংশ বাদ দিতে হবে, কিছু অংশ এগুলোর জন্য আরো অনেক বেশি পরিমাণে হ্যাসেল হবে আর কি। তো কাইন্ডলি একটু সবাই আনমিউট রাখবেন। যখন আমাদের প্রশ্নোত্তর সেশন আসবে তখন আনমিউট করে মানে প্রথমে মিউট রাখবেন, তখন আনমিউট করে কথা বলবো আমরা। আচ্ছা, গত সেশনে আমরা কথা বলছিলাম হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার নিয়ে। এই যে একটা ল্যান্ডিং পেজ আমরা দেখছি, এই ল্যান্ডিং পেজের যে কি কি বৈশিষ্ট্য রয়েছে বা অন্যান্য অন্যান্য যে ল্যান্ডিং পেজ থাকে তাদের যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, আমরা একটা ল্যান্ডিং পেজ কিভাবে সাজাই সেটার যে একটা ধারাবাহিকতা থাকে, সেটা নিয়ে মোটামুটি আমরা প্রথমে থিওরিটিক্যাল পার্টে আমরা কথা বলছিলাম। আমরা গত সেশনে আমরা কিন্তু পুরোপুরি শেষ করতে পারি নাই, আমরা শুধু আপনাকে এই ডেমোটা দেখিয়েছিলাম। তো ভাবছি যে আজকে একদম শুরু থেকে একদম শুরু থেকে না, শুধু আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো ইমপ্লিমেন্ট করব হচ্ছে প্র্যাকটিক্যালি। তো এখন ধারাবাহিক কন্টিনিউটা করে যাচ্ছি। আহ, যেহেতু আমরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে একটা ল্যান্ডিং পেজ কি কি বিষয় মাথায় রেখে একটা ল্যান্ডিং পেজ করা যায়, একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, সেই বিষয়টাই আমরা দেখবো আজকে। এবং আমরা গত পর্বের যে সব বিষয়ে আলোচনা করেছিলাম সেটা আজকে মানে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখবো। যে আমরা তো অনেক কিছু জেনেছি যে আহ, একটা কালারকে কিভাবে হাইলাইট করতে হয়, কিভাবে বাটনগুলা মানে সাজাতে হয়, কিভাবে একটা মানে প্রথম যে এরিয়াটা যেটা ভিজিট করার পরে কাস্টমার যখন অ্যাড থেকে ভিজিট করার পরে প্রথম যখন এই যে পেজটা আসছে যেটা তার সামনে প্রথম শো শো হচ্ছে, সেটাকে কিভাবে প্রমিনেন্ট রাখা যায় বা সেটাকে কিভাবে হাইলাইটেড রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তারপরে কথা বলছিলাম তাকে কিভাবে হুক রাখা যায়, বা তাকে আসলে আমাদের যে কাস্টমারের যে জার্নিটা সেই জার্নিটা যেন স্মুথ হয়, সেই জার্নিটা যেন তার তার কাছে বিরক্তিকর কারণ না হয়। এই ওয়েবসাইটে আসার পরে সে ধাপে ধাপে তার চোখ যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন সেগুলোকে আমরা হাইলাইটেড রাখবো। পাশাপাশি তাকে তাকে একটু কেয়ারফুলি তাকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছি, যেমন সাইজ গাইড দিচ্ছি, এটা ইনস্ট্রাকশন। তারপরে আমাদের কোনো একটা ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন বা এ ধরনের কিছু থাকে, যদি ইউনিকনেস কিছু থাকে সেটা আমরা দিচ্ছি। তো এই বিষয়গুলো আমরা কথা বলছিলাম, তারপর রিভিউ দিচ্ছি। আচ্ছা, এখন একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য এখন যে বিষয়গুলো আসলে আহ, মানে রাখতে হবে বা যে বিষয়টা আসলে মাথায় রাখতে হবে বা প্রফেশনাল ল্যান্ডিং পেজের বৈশিষ্ট্য আসলে কি, যদি সেটা দেখি, এটা দেখার পরেই আমরা শুরু করব। প্রফেশনাল ল্যান্ডিং পেজে আসলে খুব বেশি কালারফুল ডিজাইন হবে না, এটা একটু মাথায় রাখতে হবে যে এমনি অ্যাজ ইউজুয়াল যেসব ল্যান্ডিং পেজ গুলো হয় সেগুলাতে খুবই বেশি কালারফুল থাকে। আসলে কাস্টমার কোনটা মানে কোনটাতে আসলে বেশি প্রাধান্য পাবে বা কি চোখ মানে কোনটাতে চোখ যাবে, ওইটার পাশাপাশি আরো অন্য ডিস্ট্রাকশন চলে আসে বা আরো অন্য কনফিউশন চলে আসে তার মধ্যে। এক পর্যায়ে সে কি করে কিছুক্ষণ স্ক্রল করে বেরিয়ে পড়ে, মানে তার কাছে এই জিনিসটা স্মুথ মনে হয় না। এটাই হচ্ছে মূলত একটা প্রফেশনাল লার্নিং পেজের বৈশিষ্ট্য। মানে এটা ইউজারের জার্নিটাকে জটিল করে ফেলে। জার্নি বলতে আমরা বুঝাচ্ছি এই যে আমরা একটা ওয়েবসাইটে আসার পরে যাচ্ছি, নিচে যাচ্ছি, এই সিস্টেম এগুলা দেখছি, তারপরে এটা দেখছি, এটা দেখছি, চুক চুক এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তারপর অর্ডার করুন, ক্লিক করুন, মানে এখানে যাচ্ছে। এটা হচ্ছে একটা ইউজারের জার্নি। তারপরে হচ্ছে সিম্পল ডিজাইন থাকবে আমাদের। আমরা যদি সিম্পল ডিজাইন করতে পারি তাহলে এটা সবচেয়ে বেস্ট। বাট সিম্পল ডিজাইন হলো ডিজাইনের সাথে কিন্তু কালারের একটা ব্যালেন্স থাকবে। সিম্পল ডিজাইন থাকলেও যে একদম মেরমেরে কালার এরকম কিন্তু বিষয়টা না। একটা কালারের যে একটা প্রমিনেন্ট থাকে বা হাইলাইট হওয়ার মতো এরকম কালার কিন্তু রাখতে হবে। এটার এখান থেকে মোটামুটি আমরা গত পর্বে বেশ আলোচনা করছি, এখন শুধু জাস্ট ওভারভিউটা নিচ্ছি আর কি। অবশ্যই প্রায়োরিটি সেট করতে হবে, মানে কোনটার পরে কোন সেশন রাখবো। যে এখানে যে সেশন গুলো আছে একটার পর একটা সেশন আছে, সেকশন আছে, সরি সেশন না সেকশন। তো ওই সেকশনটাকে আমরা কিভাবে সাজাই? প্রথমে হচ্ছে একটা স্লাইডার দিয়েছি ইমেজের, তারপরে অফার অফার গুলো এখানে অ্যাড করে দিয়েছি, তারপরে এখানে প্রোডাক্টের বেনিফিট দিয়েছি,
তারপরে এখানে সাইজ গাইড দিয়েছি বা ইনস্ট্রাকশন দিয়েছি। এই যে সেকশন গুলো, এখন আপনি যদি এই গ্রাহকের রিভিউ সেকশনটা একদম প্রথমেই নিয়ে আসেন, তাহলে কিন্তু কাস্টমার আসলে প্রথমেই কেন গ্রাহকের রিভিউ দেখবে? কাস্টমার গ্রাহকের রিভিউ দেখানো কি কাস্টমার কে আমরা কনভার্ট করতে পারবো? আমাদেরকে কাস্টমারকে প্রথমে তার সাথে এঙ্গেজ হতে হবে। আমার আমার কথা দ্বারা, আমার কন্টেন্ট দ্বারা তাকে প্রথমে আমাকে এঙ্গেজ করতে হবে। তো এঙ্গেজ করার পরে তখন হয়তো বা আমি তাকে তার আত্মবিশ্বাসটা আরো বাড়ানোর জন্য তাকে আমরা রিভিউ দেখাবো যে ঠিক আছে, এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তাহলে আমাদের রিভিউ গুলা দেখে নেন। সেজন্য আরো বেশি এঙ্গেজড হয় এবং কেনার ব্যাপারে খুব বেশি আরো তার ভেতরে একটা ইন্সপিরেশন বা অনুপ্রেরণা তৈরি হয়, বা একটা সেজন্য চায় যে এখান থেকে কিনি, এরকম বিষয়টা আর কি। তো এই জন্য সেকশন গুলো কিন্তু আমাদেরকে আগে সাজাতে হবে। আমাদেরকে আগে সেকশন গুলো মানে প্রথমে আগে একটা পর্যায়ে আমি সেকশন গুলো করবো, তারপর আমি সাজাবো। আমার কাছে যেটা প্রায়োরিটি মনে হবে যে এটা প্রায়োরিটি আছে, তার মানে এটা সাজাবো। কোনটা প্রথমে রাখবো, কোনটা সেকেন্ড রাখবো, তৃতীয় রাখবো, চতুর্থ রাখবো, পঞ্চমে রাখবো, এই সেকশন গুলোকে এইভাবে আমরা সাজাবো। শুরুতে যে হেডিংটা থাকবে সেটা কাস্টমারের মনোযোগ আকর্ষণ করতে পারে, এটা নিয়ে আমরা গতকাল অনেক কথা বলছি। অবশ্যই যে শুরু থেকে কাস্টমার আসার প্রথমেই তার কাছে এই উপরের যে হেডলাইনটা এটাই কিন্তু দেখাচ্ছে। তো এই হেডলাইনটা পরেই যেন কাস্টমার একটু হুকড হয়, যেন কাস্টমার বুঝতে পারে যে ওকে, আমি এরকমটাই চাচ্ছিলাম, এটাই হচ্ছে আমার প্রয়োজন, এবং সে পরবর্তীতে নিচের দিকে যেন যেতে পারে। মানে একটা নিউজ পেপারের হেডলাইনের মতো, যখন আমরা আমাদের কাছে হেডলাইনটা আকর্ষণীয় মনে হয় তখন আমরা পুরোটা পড়ি, না হলে কিন্তু আসলে পড়ি না পুরোটা, এরকম আর কি। এই হেডলাইনটা যেন খুব বেশি আকর্ষণীয় হয়। তারপরে হচ্ছে ডিজাইন থেকে কাস্টমারের আস্থা, ভালোবাসা এবং ভরসা যেন খুঁজে পায়। যে আমরা ডিজাইনটা করছি, এখন যদি এখানে শুধু প্রোডাক্ট থাকে, আমার প্রোডাক্ট এই, আমার প্রোডাক্ট সেই, আমার প্রোডাক্টের এই বেনিফিটস, অমুক তমুক সবকিছুই আছে, কিন্তু এখানে রিভিউ নাই, তার জন্য এখানে সাইজ গাইড নাই, তাকে আশ্বস্ত করার মতো কিছু নাই, বা সে যেন এখানে একটা ভরসার জায়গা পায় সেটা কিছু নাই, এরকম কিছু নাই। সে যেন এখান থেকে একটা ভালোবাসার একটা মানে একটা সোর্স পায়। মানে আমরা তো কাস্টমারকে ভালোবাসি, কিন্তু আমরা সেটা যদি প্রমাণ না করতে পারি আমাদের ল্যান্ডিং পেজে, তাহলে কিন্তু আসলে সেটাকে আলটিমেটলি আমাদের সেলসে কনভার্ট হবে না। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে সেলসে কনভার্ট করা। তো সেলসে কনভার্ট করার জন্য কিন্তু আমাদের এই জায়গাটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের ল্যান্ডিং পেজটাতেই ফুটিয়ে তুলতে হবে, কাস্টমার যেন আস্থা পায়, কাস্টমারকে যেন আমরা ভালোবাসছি সেটা যেন আমরা প্রকাশ করি, এবং যেন সে এখান থেকে একটা ভরসার জায়গা খুঁজে পায়। ডিজাইন অবশ্যই কাস্টমারের জন্য বিরক্তিকর কারণ না হয়ে ওঠে। আমরা এটা নিয়েও বেশ কথা বলছিলাম। ডিজাইন এমন ডিজাইন হবে না যেটা কাস্টমারের বিরক্তিকর কারণ হয়। তো দেখাবো, আমার কাছে বেশ কিছু ডিজাইনের আছে, সেটা দেখাবো। তো এই ধরনের ডিজাইন যেন আসলে কাস্টমারকে বিরক্ত না করে, এটা মাথায় রাখতে হবে। অতিরিক্ত সেকশন দিয়ে কাস্টমারের মনোযোগ যেন বাধায় না ফেলা হয়। অবশ্যই অতিরিক্ত সেকশনও দেওয়া যাবে না। আমরা যে বলতেছি যে সেকশন দিচ্ছি, এটা দিচ্ছি, এটার পরে এটা দিচ্ছি, এই সেকশন গুলো যে দিচ্ছি, এটা আবার অতিরিক্ত হয়ে যাবে না। মানে এরকম যে খালি শুধু কাস্টমার স্ক্রল করেই যাচ্ছে, তার কোনো এটার ইনফিনিটি চলতেই আছে, লুপিং হচ্ছে, এরকমও কিন্তু করা যাবে না। অর্ডার ফর্মটা যেন সিম্পল হয়। কাস্টমার এই পর্যন্ত আসছে অর্ডার করার জন্য, এখন দেখা যাচ্ছে এখানে ইমেল চাচ্ছে, এখানে বিলিং অ্যাড্রেসের মধ্যে আপনার ফোন নাম্বার চাচ্ছে, আপনার নাম চাচ্ছে, কুরিয়ার ঠিকানা চাচ্ছে, পাঞ্জাবি চাচ্ছে, অনেক ইনফরমেশন চাচ্ছে, আরো আরো অনেক ইনফরমেশন থাকে। নামের প্রথম অংশ, নামের দ্বিতীয় অংশ, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে কান্ট্রি, তারপরে হচ্ছে কি বলে জিপ কোড, এরকম অনেক অনেক অপশন থাকে। তো এখানে আমরা যতটুকু না রাখলেই না, আমরা সেটা চেষ্টা করব যতটুকু না রাখলেই না, আমরা ততটুকু কাস্টমারের কে তার কাছ থেকে ততটুকু ইনফরমেশনই নিব। কাস্টমারকে ইনফরমেশনের ভিড়ে যেন কাস্টমার হারিয়ে না যায়। মানে এখানে আসার পরে এই যে ফর্মটা ফিল আপ করাটা কিন্তু একটা বোরিং কাজ আসলে। তারপরে যেহেতু অর্ডার করার জন্য ফর্ম ফিল আপ করতেই হবে, ফর্ম না ফিল আপ করলে তো আসলে তার ফোন নাম্বার আমরা পাবো না, তার অ্যাড্রেস পাবো না, এই ইনফরমেশন গুলো তো পাবো না। সেজন্য কিন্তু আমাদেরকে এটা সবচেয়ে মানে শেষ পর্যায়ে এসে, মানে তীরে এসে তরি তরি ভেড়ার মানে না ভেড়ার এরকম একটা কথা আছে না, তীরে এসে তরি ডুবা। তো ওই তীরে এসে এখানে আসার পরে সে এত ইনফরমেশন ভিড় হারিয়ে গেল, এটা যেন না হয়। আমরা এটাকে খুবই সিম্পল রাখবো অর্ডার ফর্মটাকে। আরেকটা বিষয় হচ্ছে অর্ডার যে সম্পন্ন হয়েছে, এটা সবকিছু কমপ্লিট, অর্ডার করা হয়েছে, তখন আমরা এরকম সুন্দর একটা থ্যাংক ইউ মেসেজ দিব যে আপনার অর্ডারটি সফলভাবে সম্পন্ন হয়েছে, হ্যাঁ আমরা আপনাদের সাথে শীঘ্রই যোগাযোগ করবো বা আমাদের প্রতিনিধি যোগাযোগ করবে।
যেকোনো প্রয়োজনে তাকে হয়তো একটা যোগাযোগের নাম্বার থাকতে পারে বা ফেসবুক পেজ থাকতে পারে। এই যে তারপরে নিচে হচ্ছে কি কি সে অর্ডার করেছে, এটা হচ্ছে এই অর্ডারের সামারিটা। এই হচ্ছে মূলত বিষয়, আমরা এইটাই দেখব। এবং এইখানে এটা এটা হাইলাইট করা হয়েছে কেন, গতকাল যারা সেশনে ছিলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের এই লেখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে এই হেডিংটা। এই জন্য কিন্তু এটাকে হাইলাইট করা হচ্ছে, এটাকে বড় করা হয়েছে, এটাকে মানে মোটা ফন্টে দেওয়া হয়েছে এবং এটাকে ডিফারেন্ট একটা কালারে দেওয়া হয়েছে। বাকি লেখাগুলো কিন্তু আমরা যদি এরকম ছোট 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 করে এটা লিখতাম, সবগুলো যদি এরকম ছোট ছোট করে লিখতাম, কাস্টমার কোনটাতে চোখ পড়তো? এই যে একটা একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, যদি লাইন হিসাব চিন্তা করি, মানে তিনটা সেকশন যদি মনে করি যে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, প্রথমে আপনার চোখে কোনটা যায়? অবশ্যই আপনি বলবেন এটা। আর এই যে এইটাই হচ্ছে কাস্টমারের জার্নি, চোখের জার্নি। তাকে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা আমাদেরকে সেট করে দিতে হবে। এইটা সে পড়ার পরে তখন সে চাইলে এগুলোও পড়তে পারে বা এগুলোও পড়তে পারে বা সে পড়ে। বাট তাকে যদি আপনি শুধুমাত্র ওই রকম ইনফরমেশনই দিয়ে যাচ্ছেন, বাট সে কিন্তু এত এত ইনফরমেশন দিয়ে পড়বে না। এবং এগুলো কি দেখাচ্ছে, একটার পর একটা গ্যাপ দেওয়া আছে, এটার পরে অনেক লম্বা একটা গ্যাপ করে এটা দেওয়া আছে। তার মানে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, অথবা সরাসরি এটা পড়বে, পরে এটা পড়বে। আবার যদি এরকম এরকম যদি আমি এক লাইন, দুই লাইন, তিন লাইন রাখতাম, তাহলে কিন্তু এটা কাস্টমারের জন্য বিরক্তিকর কারণ হয়ে দাঁড়াতো। তো এই হচ্ছে বিষয়। এখন তাহলে দেখি যে আমরা আসলে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আমরা এই বিষয়টা আমরা এখন দেখছি। আচ্ছা, যদি আরেকটু সামারি করা হয়, তাহলে কাস্টমারকে অবশ্য আমরা যে ল্যান্ডিং পেজটা করব, এটার সেকশন গুলো সুন্দর করে সাজাবো, সেকশনের প্রায়োরিটি ঠিক করব, সেকশনকে কিভাবে সাজাবো, উপরে নিচে কোনটা উপরে রাখবো, কোনটা পরে রাখবো, কোনটা এরপরে রাখবো, এই ধরনের বিষয়গুলো আমরা সাজাবো। সিম্পলিসিটি মানে সিম্পল রাখবো ওয়েবসাইটটা, খুব বেশি কালারফুল রাখবো না, খুব বেশি কালার দিয়ে এটাকে মানে নষ্ট করে ফেলবো না, সিম্পল রাখবো। কালার কম্বিনেশনটা যেন ঠিক থাকে, কালারটা যেন চোখে না লাগে, মানে কালারটা যেন কাস্টমারের চোখে না ধরে বা তাকে যেন মনোযোগ নষ্ট না করে ফেলে, এই বিষয়টা। তারপর হচ্ছে কাস্টমারের জার্নি, এবং অবশ্যই কাস্টমারের জার্নিটা যেন সুন্দর হয় এবং ঠিকঠাক থাকে। আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে, এখন আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইট তৈরি করার যে কিছু ধাপ আছে। তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে আমরা থিওরিটিক্যাল পার্টে যে ল্যান্ডিং পেজটা কিন্তু একটা ওয়েবসাইট, এটা কিন্তু ওয়েবসাইটের বাইরে না। ওয়েবসাইট বলতে আমরা যা দেখি বা যা জানি তার থেকে কিছুটা ব্যতিক্রম, কারণ আমরা একটা নির্দিষ্ট একটা জিনিস নিয়ে কাজ করছি এবং নির্দিষ্ট একটা কল টু অ্যাকশন, মানে এটাতে শুধুমাত্র সে অর্ডার করতে চাই, এটুকুই আছে, অন্য কিছুই নাই, তাকে ডিস্ট্রাকশন করার মতো অন্য কিছু নাই। তো যেহেতু এটা হ্যাঁ, আমরা মেইন কাজেই যাচ্ছি, মানে এখন মেইন কাজের দিকেই অগ্রসর হচ্ছি। কিন্তু গতকালকে অনেকে ছিলেন না, তাদের জন্য একটু সামারি করা হয়েছে, এবং যারা ছিলেন তাদের জন্য আরেকটু সামারি করা হইলো, যেন এই কাজগুলো যখন করতে যাব তখন যেন আর প্রশ্নটা গুলো না আসে। এই জন্য আর কি একটু কথা বলে নিলাম আর কি। আচ্ছা, এখন আমরা আমরা যে ওয়েবসাইটটা করবো সেটা ধাপে ধাপে যদি প্রসেসগুলো বলি, আমরা এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে দেখবো। ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা সিএমএস বা এমন একটা সফটওয়্যার বলা যায়, বা একটা ইঞ্জিন, যেটা হচ্ছে আমাদের যে কোডিং যে জটিলতা, আমরা তো কোডিং জানি না, আমরা যারা নন কোডার তারা কোডিং না করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। সেটার জন্য অবশ্যই আমাদের একটা ডোমেইন লাগবে এবং একটা সার্ভার লাগবে। ডোমেইন হচ্ছে আমাদের যে মানে ওয়েবসাইটের নাম বা বিজনেসের নাম, সেই অনুযায়ী একটা ডোমেইন থাকে। সার্ভার মানে হচ্ছে হোস্টিং সার্ভার, যেটার সাথে ডোমেইনের সাথে কানেক্টেড হয়ে আমাদের ওয়েবসাইটটা সচল থাকে বা লাইভ থাকে। আর ডোমেন হোস্টিং প্রতি বছর রিনিউ করতে হয়, কারণ আপনি যখন একটা ডোমেন নিবেন এটা প্রতি বছর রিনিউ করতে হবে, হোস্টিংটাও প্রতি বছর রিনিউ করতে হবে। যদি রিনিউ না করেন তাহলে কিন্তু আর আপনার ওয়েবসাইটটা লাইভ থাকবে না। ডোমেনের সাথে হোস্টিং কানেকশন এগুলো আমরা করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। যখন ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট হয়ে যাবে তখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করব তখন আমরা একটা সাবডোমেন বানাবো প্রোডাক্টের নামে, যেহেতু এটা ল্যান্ডিং পেজ, এর জন্য প্রোডাক্টের নামে সাবডোমেন বানাবো। তারপরে এখন চলে আসি বাকি আমাদের, এবং যারা আজকে ক্লাসে যারা ছিলেন একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এই পর্যায়ে, খুবই ভালো হবে। এবং পরবর্তীতে আপনার মানে একটু শেষের দিকে আপনাদের জন্য এক্সাইটিং কিছু আছে থাকবে, এবং এটা আসলে মনে হবে যে এটা হলেই তো হইতো, তো এত কথা বলার দরকারই ছিল না। কিন্তু কিন্তু এটা আসলে শেখানোর জন্য, যেহেতু এই জন্য একদম ডিটেলস সবকিছু আর কি কথা বলা হলো। সমস্যা নেই, তাহলে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। যারা আজকে যুক্ত আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন তারা আসলে সারপ্রাইজটা পাবেন আর কি। জি, আপনি কি যদি এখন কিছু বলতে চান একটু বলেন, আমরা এখন শুরু করব। আচ্ছা, আমার এতটুকু কথা বলার পরে বা কতটুকু কথা বললাম, আপনাদের কাছে কি কোনো কঠিন লাগছে বিষয়টা, নাকি মোটামুটি বোঝা যাচ্ছে যে আসলে কি বলতে যাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি? জি, কি বলতে চান বলুন। এখন আপনার তো দেখা যাচ্ছে আপনার তো নিজের একটা ব্র্যান্ড আছে, বা আপনি যে বিজনেস করবেন আপনার একটা বিজনেসের নাম আছে। তো আপনি তো একটা নিজের একটা নাম দিয়ে আপনি যখন একটা ডোমেন নিবেন এবং একটা হোস্টিং নিবেন,
সেক্ষেত্রে তখন কি হবে, আপনার যে ইনফরমেশন বা আপনার সবকিছু আপনার থেকে যাবে। এখন আপনি যদি অন্য আরেকজনের কাছ থেকে যদি একটা ওই ধরনের ল্যান্ডিং পেজ সার্ভিস যেগুলো আছে সেটা নেন, তাহলে কি হবে, তাহলে হবে ওই যে আপনার মানে অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, এগুলো অনেক রেস্ট্রিকশন থাকে। হয়তো বা আপনি 500 টাকা নিতে পারবেন মাসিক চুক্তিতে, এরকম হয় 500 টাকা বা 600 টাকা বা এরকম বিভিন্ন সার্ভিস আছে। তো ও বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে। এখন আপনি যখন কাজ করবেন, আপনার বিষয়গুলো আস্তে আস্তে গ্রো হবে, আপনার অর্ডার ইয়াগুলা অর্ডার যখন আসবে, কাস্টমারের ইনফরমেশন গুলো আপনার কাছে থাকবে। এখন এখন আপনি যতদিন চান কন্টিনিউ করবেন, আপনি কন্টিনিউ করবেন। কিন্তু অন্য আরেকজনের কাছ থেকে যখন এই সার্ভিসটা নিবেন, তার কোনো প্রবলেম হলে, তার সিস্টেমে থেকে কোনো প্রবলেম হলে আপনার ওয়েবসাইট কিন্তু চলবে না। বাট যখন আপনার সিস্টেমটা আপনারই থাকবে, তখন প্রবলেম যদি আপনি হয় তো সেটা আপনি নিজে সলভ করে নিতে পারবেন বা সলভ করে নেবেন। বা এরকম আমি দেখেছি যে একটা আম, ইয়া ছিল, তারা এ ধরনের সার্ভিস দিত। হঠাৎ হঠাৎ করেই অনেক মোটামুটি ভালো মার্কেটিং করেছিল, তার হঠাৎ করে দেখি মানে যত ওয়েবসাইট ছিল সব ওয়েবসাইট ডাউন। তাদের কি একটা সমস্যা হয়েছে, সমস্যা হওয়ার কারণে সব ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। এখন তো যারা উদ্যোক্তা তারা, তাদের তো মাথায় হাতে কি হয়ে গেল। এটা নিয়ে বেশ কথাবার্তা হইলো যে আসলে সবচেয়ে ভালো হয় হচ্ছে নিজের ডোমেইন থাকা, নিজের হোস্টিং থাকা, সবকিছু আপনি আপনার মতোই থাকলো, আপনি আপনার মতো করেই সবকিছু কাজ করতে পারবেন। এটা আর কি রিকমেন্ডেড। আর আপনারা যদি বা না না না, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আমরা যেটা দেখছি এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আর আপনি যে দারাজের কথা যেটা বলছেন সেটা হচ্ছে একটা ই কমার্স ফুল ওয়েবসাইট। তো একটা ই কমার্সের ফুল ওয়েবসাইটের জন্য অনেকেই বলতেছে যে আসলে একটা ই কমার্সের ফুল ওয়েবসাইট নিয়ে যদি আমরা একটা সেশন করি তাহলে ভালো হয়। তো এটা দেখা যাক, এই ধরনের যদি সকলের আগ্রহ থাকে বা সামনে সুযোগ হয়ে ওঠে, তাহলে এই ধরনের একটা ই কমার্স ওয়েবসাইটও আমরা দেখার চেষ্টা করব। এটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট। একটা ই কমার্স ওয়েবসাইটে আসলে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট থাকে। আর একটা ল্যান্ডিং পেজে কিন্তু আসলে মাল্টিপল প্রোডাক্ট থাকে না। একটা নিজস্ব ক্যাটাগরি, একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে আমরা কাজটা করি, এবং একটা নির্দিষ্ট মানে একটা গোল থাকে এটার, এখান থেকে সেল হওয়া। এটাই হচ্ছে মানে মেন উদ্দেশ্য থাকে। কারণ আমরা এই ল্যান্ডিং পেজটা করি হচ্ছে কোথা থেকে, আমরা ওই অ্যাড এর মধ্যে ল্যান্ডিং পেজটা বসাই, সেখান থেকে কাস্টমার যখন ক্লিক করে তখন তার একটাই উদ্দেশ্য থাকে, একটাই গোল থাকে যে এই এখান থেকে অর্ডারটা কমপ্লিট করা। কিন্তু একটা ই কমার্সে সে আসলো একটা জুতা কিনতে, তার কাছে চলে আসতেছে খেজুর, তার কাছে চলে আসতেছে অন্য প্রোডাক্ট, তো সে কিন্তু একটা ডিস্ট্রাক্টেড হয়ে পড়ে। কিন্তু একটা প্রফেশনাল বিজনেসের জন্য অবশ্যই একটা ই কমার্স ওয়েবসাইট থাকবে। ই কমার্স ওয়েবসাইট থাকে হচ্ছে একটা মেইন ডোমেনে, আর যেগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ সেটা হচ্ছে সাব ডোমেনে। এই দেখেন অনেক লম্বা, অনেক বড় এটার লিঙ্কটা, কিন্তু তো এগুলো কিন্তু কাস্টমার মনে রাখতে পারবে না, এত এত লম্বা লিঙ্ক, কারণ এটা হচ্ছে একটা সাব ডোমেইনে, এই ডোমেইনের অধীনেই একটা সাব ডোমেইনে। আর ই কমার্সের ওয়েবসাইট থাকে হচ্ছে একটা ফ্রেশ ডোমেইনে, কাস্টমার কিন্তু মনে রাখতে পারবে এই যে এটার নামটা। তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, আচ্ছা একটা ই কমার্স ওয়েবসাইট করতে কিন্তু মোটামুটি ভালো সময় লাগবে। এই যে আপনারা যে যে বিষয়টা এখন আপনাদের সাথে যেহেতু কথা বলছি, একটা ল্যান্ডিং পেজ এটাও কিন্তু একটা ওয়েবসাইটের অংশ। সুতরাং এটা করার পরে তখন হয়তো বা মানে আপনাদের ই কমার্স ওয়েবসাইটটা করতে তখন আরো বেশি একটু সহজ হবে, কিন্তু হ্যাঁ, সহজ হয়ে যাবে। এখন এখন শুরুর দিকে যদি আমরা ই কমার্স ওয়েবসাইট দেখাইতাম, তাহলে কিন্তু দেখা যেত যে অনেকের মাথায় এগুলো ঢুকতো না, যেগুলো কি বলতেছে এগুলো। মানে একটা ই কমার্স ওয়েবসাইটটাতে অনেক ফাংশনালিটি থাকে, অনেক সিস্টেম গুলো থাকে, অনেক কিছু মানে ডিফারেন্ট কিছু থাকে। তার 30 বা 40% কিন্তু একটা ল্যান্ডিং পেজ আছে। সবকিছু মাথায় একসাথে দিতে গেলে হয়তো বা দেখা যাবে একটু এলোমেলো হয়ে যাবে। আগে একটু ল্যান্ডিং পেজটা আপনাদের একটু ক্লিয়ার হোক, তারপরে আমরা ই কমার্স ওয়েবসাইট নিয়ে করবো। ডোমেন হোস্টিং, আপনি যখন একটা ডোমেন নিবেন, একটা হোস্টিং নিবেন, প্রতি বছর এটা রিনিউ করতে হবে। আপনি যখন এটা রিনিউ করবেন না, আপনার ওয়েবসাইটটা মানে থাকবে না আরকি। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার যেহেতু ডোমেন হোস্টিং আছে, আচ্ছা, আচ্ছা। আপনার যেহেতু মানে ডোমেন হোস্টিং আছে, আপনি তো ল্যান্ডিং পেজ এখন এটা কমপ্লিট করার পর আপনি নিজে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আচ্ছা, ক্লাসটা আমরা ২ ঘন্টার সময় মতো মানে ধরতে পারি যে ক্লাসটা ২ ঘন্টার মতো চলতে পারে। কম বেশি হতে পারে, সমস্যা নাই। আজকের মধ্যেই নেওয়া কমপ্লিট হবে। কারণ এত লং সেশন নেওয়া সম্ভব না, সবার জন্য একটু কঠিন হয়ে যায়। আমরা আসলে মূলত কথা বলছি যে জিস্ট নিয়ে, মানে যে মেইন পয়েন্ট গুলো সেগুলো নিয়ে। এগুলোর ডিটেলস কথা বলতে গেলে কিন্তু অনেক লং সেশন হয়ে যাবে, অনেক বড় সেশন হয়ে যাবে। এখন প্র্যাকটিক্যালে যাই, এটা এটা সবচেয়ে বেশি দরকার। আহ, এখন আচ্ছা, যে ওয়েবসাইট থেকে কিনবো সেটা হচ্ছে cloudwebs.com। এখান থেকে ডোমেন হোস্টিং পারচেজ করব। এটা বাংলাদেশের যে কোনো পেমেন্ট গেটওয়ে দিয়ে সেটার করা যায়। cloudwebs.com আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এবং একটা হোস্টিং নিয়ে নিচ্ছি বুঝার সুবিধার্থে। যেহেতু এখানে অনেকেই নতুন আছেন, সেজন্য কিন্তু আসলে একদম শুরুর দিকে কিভাবে ডোমেন হোস্টিং নিতে হয়, শুরুর দিকে কিভাবে আসলে ওই ডোমেন হোস্টিং এর ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা যদি দেখানো যায়, তাহলে কিন্তু আপনাদের জন্য যে কোনো জায়গা থেকে আপনি যখন ডোমেন হোস্টিং নিবেন, তো প্রসেস কিন্তু এরকমই সেম।
কাছাকাছি, খুব বেশি যে এদিক সেদিক তা কিন্তু না। মানে এখান থেকে ডোমেন কিন্তু আসলে চাইলে ডোমেনটা ১ বছরের জন্য নিতে হয়, আর হোস্টিংটা নিলে আপনি চাইলে ১ মাসের জন্য নিতে পারেন। যেহেতু এটা টেস্টিং পারপাস, সেজন্য ১ মাসের জন্যই মানে হোস্টিংটা নিচ্ছি। না, ডোমেন নিলে সাবডোমেন ফ্রি। আপনি মানে সাবডোমেন ইচ্ছামতো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাও দেখাবো, কারণ আমরা তো মেইন ডোমেইনে কাজ করব না, কারণ আমরা মেইন ডোমেইনে একটা ই-কমার্স ওয়েবসাইট দেখাবো, যদি তখন দেখাই তো একটা ই-কমার্স ওয়েবসাইট দেখাবো, আর সাবডোমেইনই হচ্ছে আমরা মেইনলি কাজ করব। হোস্টিংটা একটু বলছি। ডোমেইনটা হচ্ছে যে নাম, আপনার বিজনেসের নাম। যেমন আমাদের যে এক প্রতিষ্ঠান, বিজনেস প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে bizupmind.com, এটা হচ্ছে ডোমেইন। বা এখানে dailyshop.com, এটা হচ্ছে ডোমেইন। এখন একটা ডোমেইন মানে হচ্ছে একটা ঠিকানা, একটা অ্যাড্রেস। কিন্তু এই অ্যাড্রেসে যাওয়ার পরে ফাঁকা, এই অ্যাড্রেসে কিছু নাই, বাড়িঘর কিছু নাই। এখন এই যে বাড়িঘর থাকা, বাড়িঘরের যে জায়গা, প্রপার্টি, সেটাই মূলত হচ্ছে হোস্টিং। দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ, ঠিকানাও লাগবে এবং বাড়িঘর জায়গা সেটাও লাগবে। আশা করি বুঝতে পারছেন, মানে সংক্ষিপ্তভাবে যদি বুঝাতে চাই, মানে এক কথায়। হুম, এই জিনিসগুলা একটা জায়গাতে রাখা আছে, এটাই হচ্ছে হোস্টিং, জি। আরেকটু যদি বলি যে এটা হচ্ছে একটা কম্পিউটার, লাইভ কম্পিউটার, ২৪ ঘন্টায় চালু থাকে। এখন আমাদের কম্পিউটার তো আর ২৪ ঘন্টা চালু থাকে না, আমাদের কম্পিউটার কাজ শেষে আমরা বন্ধ করে দিই। কিন্তু এটা এমন এক কম্পিউটার যেটা ২৪ ঘন্টায় চালু থাকে। ২৪ ঘন্টায় আপনার আপনার যে ওয়েবসাইটের যত ইনফরমেশন থাকবে সবকিছু ওইখানে থাকে। ওই ডোমেনের সাথে যেহেতু হোস্টিংটা কানেক্ট থাকে, এই ডোমেনটা লিখে সার্চ করলেই সেই ওয়েবসাইটটা পেয়ে যাবে। এখানে যা আপডেট করবেন, আপনি যেগুলো অর্ডার পাচ্ছেন, সে সবগুলো সে অটোমেটিক লাইভ, মানে সার্ভারের সিস্টেমে জমা থাকে। এটাই হচ্ছে মূলত হোস্টিং। আচ্ছা, তাহলে এখন এখান থেকে একটা ১ মাসের জন্য একটা প্ল্যান নিয়ে জাস্ট দেখাচ্ছি। ক্লাউড হোস্টিং এর যে প্যাকেজটা, এটা নিয়ে দেখাই। 3 জিবির প্ল্যান বা 5 জিবি, যেকোনো একটা 3 জিবিটা নিয়ে দেখাই। এখন আমাকে একটা ডোমেইনের নাম দিতে হবে, যেহেতু আমরা একটা নতুন একটা ডোমেইন দিয়ে শুরু করতে যাচ্ছি। তো একটা ডোমেইনের নাম দিচ্ছি। দেখি তো এই ডোমেইনটা পাওয়া যায় কিনা। বিজ অফ কমার্স, তারপর বিজ অফ মার্ট .com, এখানে দেয়াই আছে bizupmart.com। ওকে, হুম, এটা ডোমেনটা অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা এই ডোমেনটা দিয়েই কাজ করব, bizupmart.com। এই ডোমেনটা দিয়ে যদি ই-কমার্স ওয়েবসাইট দেখাই, তখন এই ডোমেনটা দিয়ে দেখাবো। আর আজকে হচ্ছে সাবডোমেন ক্রিয়েট করে সাবডোমেনের মধ্যে দেখাবো হচ্ছে ওই ল্যান্ডিং পেজটা। কন্টিনিউ যাচ্ছি। এখন এখান থেকে ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১২ মাস, আপাতত ১ মাসের জন্য নিই আপনাদেরকে দেখানোর জন্য আর কি। আরেকটা বিষয় হচ্ছে এখানে, আপনি সার্ভারটা কি নিবেন? আপনি কি মানে ওই বাংলাদেশের লোকেশনের সার্ভার নিবেন, না ইউএস এর? যদি আপনার দেশের বাহিরের, মানে আপনার বিজনেসটা যদি দেশের বাহিরের জন্য হয়, গ্লোবাল হয়, সেক্ষেত্রে আপনি ইউএস নিতে পারেন। আর আপনার যদি বিজনেসটা যদি একমাত্র বাংলাদেশের মানে ভিতরেই হয়, তাহলে অবশ্যই আপনি এখান থেকে বিডিআইএক্সটা সিলেক্ট করবেন। মানে বিডিআইএক্স যেগুলা হোস্টিং, সেগুলা নিবেন। তাহলে কি হবে যে আপনার মানে ওয়েবসাইটটা অনেক বেশি ফাস্ট থাকবে বাংলাদেশের মধ্যেই, কিন্তু আবার বাংলাদেশের বাইরে আবার সেগুলা স্লো হয়ে যাবে। এখানে যা ফ্রি আছে সবকিছুই আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্ট চেকআউটে যাওয়ার পরে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। যেহেতু লাইভ দেখাচ্ছি, ইনফরমেশন গুলো পরবর্তীতে যখন রেকর্ড থাকবে সেগুলো হাইড করে দেওয়া হবে, পার্সোনাল ইনফরমেশন। ইমেল হচ্ছে এইটা। এটা এটা হচ্ছে এটা হচ্ছে জাস্ট কোম্পানি। আপনার যদি কোনো কোম্পানি থাকে, এটা দিলেও প্রয়োজন, মানে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা অপশনাল। এই যে অপশনাল কথাগুলো লেখা আছে, তার মানে হচ্ছে এটা দিলেও প্রবলেম নাই, না দিলেও প্রবলেম নাই। বুঝি নাই, কি নামটা বলছেন? হ্যাঁ, মানে আপনার যদি বিজনেসের নাম যেটা থাকে সেটা আপনি এখানে দিবেন। আবার না দিলেও এটা কোনো সমস্যা নাই। এটা আর কি মানে বোঝাতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, আপনি নিজের নামে দিবেন। কিন্তু এই যে নিজের নাম তো প্রথমেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে অপশনাল, কোম্পানির নাম।
যে কেউ যদি তার যদি কোম্পানির নাম থাকে, কোম্পানি থাকে বা বিজনেস থাকে সেখানে দিতে পারে, আবার এটা চাইলে নাও দিতে পারে। আচ্ছা, আমি দ্রুত শেষ করে ফেলি। ইন্টারন্যাশনাল পারপাসে আসলে স্টেট আসে, কিন্তু আমাদের তো আর স্টেট না, এই জন্য ঢাকা দিলাম। পোস্ট কোড হচ্ছে মেবি 1206। খেয়াল নেই, সার্ভার হচ্ছে, সরি, এটা দরকার নাই। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এই পাসওয়ার্ডটা হচ্ছে মনে রাখতে হবে আমাকে যখন আহ, মানে 1 বছর তো আমার এই হোস্টিংটা, মানে মানে আমি যখন কাজ করব তখন তো এটা 1 বছরের জন্য থাকবে, বা আমি 1 মাসের জন্য তো থাকবে। তো এটা কখনো প্রয়োজন হলে এই যদি এটা যদি 1 বছরের জন্য হইতো তাহলে হয়তো বা 4,000 টাকার মতো মনে হয় অ্যারাউন্ড আসতো। এখানে ভিসা ভিসা মাস্টার মানে রকেট নগদ, এখানে সবকিছু অপশন অ্যাভেলেবেল। আপনি যেটা যার প্রয়োজন সেই অনুযায়ী আপনি পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে আবার ১ মাসের জন্য রিনিউ করবেন। মানে আপনি যদি মানে এটা দেখানোর জন্য আরকি। কারণ আপনি একটা বিজনেস করবেন তখন তো এই প্রতি মাসে এই প্যারাটা নেওয়াটা ঠিক হবে না। আপনি ১ বছরের জন্য নিয়ে নিবেন, তাহলে ১ বছর প্যারামুক্ত। কিন্তু এখানে তো জাস্ট একটা ডেমো পারপাস এ আসলে দেখানো হচ্ছে। যার কারণে আসলে আরকি ১ বছরের জন্য মানে নেয়া হয় নাই আরকি। জাস্ট এটা আরকি একটা ডেমো পারপাস এ। বুঝতেই পারছেন আরকি বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনার আপনার যে ডোমেইনটা, মূল কথা হচ্ছে ডোমেইনের সাথে হোস্টিং কানেক্টেড হয়ে গেলেই আপনার কাজ আপনি করতে পারবেন। তো এটাই হচ্ছে মেইন বিষয়। তো ডোমেইনের সাথে হোস্টিংটা কিভাবে কানেক্ট হয়? তো ডোমেইনের সাথে হোস্টিংটা কানেক্ট হতে পারে, আপনি এক জায়গা থেকে ডোমেইন নিয়েছেন আর এক জায়গা থেকে হোস্টিং নিয়েছেন। প্রতিটা হোস্টিং এর নেম সার্ভার থাকে। যখন যখন এই অর্ডারটা কমপ্লিট করব তখন ইনফরমেশন গুলো দেখাবো। ওই ডোমেইনে গিয়ে ডোমেইনে লগইন করে তখন এই নেম সার্ভারটা ওইখানে গিয়ে আপডেট করে দিলেই আপনার হোস্টিংটা কানেক্টেড হয়ে যাবে। তো এখান থেকে বিকাশ সিলেক্ট করে আচ্ছা, ওটিপি আসছে না। ওটিপিটা আচ্ছা, এখন এখানে কোনো ইমেল আসছে কিনা? একটা ইমেল আসছে, এখানে বলছে যে কি বলছে? বলতেছে এখানে একটা মানে ভেরিফিকেশনের জন্য ইমেল পাঠাইছে। যদি ইনবক্সে না আসে, অনেক সময় দেখা যাচ্ছে স্প্যামে আসে। তো স্প্যামে আসছে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, ভেরিফাই ইমেল। ইমেল ভেরিফাই হয়ে গেছে। এখন হচ্ছে সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে গেলে তখন ডোমেইন হোস্টিংটা এখানে দেখাবে। আচ্ছা, আমাদের মনে হয় সময়টা কতটুকু সময় আছে আর? মানে এই মিটিং শেষ হওয়ার? 10 মিনিট আছে। আচ্ছা, হ্যাঁ, 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 নতুন লিঙ্ক দিব। সার্ভিসটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখন সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে গেলে তখন সি প্যানেলে ঢুকবো, সি প্যানেলে ঢুকে বাকি প্রসেসগুলো দেখবো আমরা। আচ্ছা, এটা অ্যাক্টিভ হতে হতে আমরা একটা জিনিস একটু দেখি যে এখন আমাদের তো আইডিয়া করা লাগবে। আইডিয়া করা লাগবে যে আমাদের ওয়েবসাইটটা কি ধরনের হবে বা কিরকম ওয়েবসাইটটা হবে। তো এই যে আইডিয়াটা করব, সেটা আপনি চাইলে আইডিয়া করতে পারেন হচ্ছে আহ, আপনার সামনে যদি কোনো ল্যান্ডিং পেজ আসে সেই ল্যান্ডিং পেজগুলো স্ক্রিনশট রেখে দিয়ে আপনি আইডিয়া রাখতে পারেন। তাছাড়া এরকম হতে পারে যে আপনি একটা স্ক্রিনশট রেখে দিলেন, রেখে দিয়ে আপনি খাতাতে খাতাতে আপনি আপনার মতো করে এইভাবে আঁকিবুকি করবেন। আমি দেখাচ্ছি জিনিসটা। এভাবে আপনি মানে রাখবেন। এরকম করে একটা, এটাকে স্কেলিটন বলে বা মানে কঙ্কালের মতো, এরকম করে আপনি জাস্ট মানে সাজায় রাখবেন। এটা বোঝাচ্ছে যে এইটা টাইটেল, এটা হচ্ছে মানে ছোট ছোট লেখাগুলা মানে প্যারাগ্রাফ, এটা বাটন, এখানে কোনো প্রোডাক্টের ইমেজ বা ছবি। তো এভাবে আপনি ৪টা ৫টা যে কয়টাই মানে পারেন, আপনি এরকম ল্যান্ডিং পেজগুলোর সাথে একটু মানে দেখবেন যে কোন কোন ল্যান্ডিং পেজটাতে কি কি সেকশন রাখছি, এবং সেই সেকশনগুলো থেকে কোন সেকশনটা আমরা মানে রাখতে পারি, এরকম করে আপনি একটু দেখবেন। আচ্ছা, এবং আমি যদি একটু অন্যদের ল্যান্ডিং পেজগুলো একটু দেখাই। আচ্ছা, এটা একটু স্লো করতেছে। আচ্ছা, রেজিস্ট্রেশন শেষ হয়ে যাচ্ছে, তাহলে লিঙ্ক, নিউ লিঙ্ক দিতে হবে। এখন যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটাতে আপনারা কাইন্ডলি জয়েন হন। তাহলে আমরা আবার শুরু করতে পারি আমরা যেখানে ছিলাম। মিনহাজুল, কি বলতে চাচ্ছিলেন বলেন। আপনি কি মাত্র জয়েন হয়েছেন নাকি শুরু থেকে ছিলেন? জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমাদের তো আসলে আরেকটা মানে এখন সময় তো সংক্ষিপ্ত। ১ ঘন্টা পর পর এটা ডিসকানেক্ট হয়ে যায়। এটা একটা বিরক্তিকর একটা বিষয়।
আহ, বেশি কথা বলতে হয়তো বা আপনার সাথে অনেক কথা বলবো, ইনশাল্লাহ গল্প করবো, কথা বলবো বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকলে। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি যেহেতু মাত্র জয়েন হয়েছেন, তাহলে এই পর্যন্ত যেতটুকু হয়ে গেছে সেটার রেকর্ড নিবেন, সমস্যা নেই, রেকর্ড দেখবেন। আর এখন দেখেন, এখন হচ্ছে একদম প্র্যাকটিক্যালি এক ডোমেন হোস্টিং কিনা হয়ে গেছে। এখন ডোমেন হোস্টিং এর উপরে যে কাজগুলো করা হয় ল্যান্ডিং পেজে, একদম এখন প্র্যাকটিক্যালের মধ্যে আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, প্রথম পর্বে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এখনো ওইটা সবগুলো প্রসেস কমপ্লিট হয় নাই, তো এটা একটু সময় লাগবে, দিয়ে দিব, সমস্যা নেই। আর কি কি কাজ বলতে আমরা কথা বলছি, আমরা পরবর্তীতে আমাদের যদি সবার আগ্রহ থাকে তাহলে ই কমার্সের ওয়েবসাইটের উপরেও এই ধরনের সেশন হবে এবং পরিপূর্ণ সেশন কমপ্লিট হবে, ই কমার্স ওয়েবসাইট দেখাবো। না, 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 আমাদের আসলে সার্ভিসটা ভিন্ন সার্ভিস, তো এই ধরনের আসলে সার্ভিস না আমাদের। তো ঠিক আছে, ঠিক আছে, জি, জি, ঠিক আছে, থাকেন, দেখতে থাকেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, দেখি তো আমাদের ডোমেনটা কি অ্যাক্টিভ হয়েছে কিনা। এখানে কিছু ইনফরমেশন চলে আসছে, আমাদের যে সি প্যানেলের যে লগ ইন করবো, সি প্যানেল ইনফরমেশন, পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। কিন্তু আমরা যেহেতু ক্লায়েন্ট এরিয়াতে, মানে এখানে যখন অর্ডার করার পরে যখন এখানে ছিলাম, এখান থেকেই সরাসরি আমরা ওই সি প্যানেলে যেতে পারবো আর কি, প্রয়োজন হবে না ওই ইয়াতে যাওয়ার, মানে আলাদা করে সি প্যানেলে ঢোকার প্রয়োজন হবে না, কিন্তু আমরা চাইলে আলাদা করে সি প্যানেলেও যেতে পারবো। আচ্ছা, কোনো কারণে এই যে এরকম এরর থাকতে পারে। স্ক্রিন দেখা যাচ্ছে না? তো এই হচ্ছে মূলত আমাদের যে সি প্যানেল, সেই সি প্যানেলটা আমরা এখান থেকে সরাসরি সরাসরি আমরা সি প্যানেলে গিয়েছি। আমাদের ডোমেনটা যেহেতু অ্যাক্টিভ হয় না, ডোমেনের পরে স্ল্যাশ সি প্যানেল এরকম করে লিখলেও কিন্তু আমরা সি প্যানেলে যেতে পারবো, কিন্তু ডোমেনটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা ছিল, এখনো অ্যাক্টিভ হয় নাই। ডোমেন অ্যাক্টিভ না হলে তো কাজ করতে পারবো না। আচ্ছা, কোনো একটা ভিপিএন দিকে কাজ করা যায় কিনা দেখি। হ্যাঁ, সার্ভিস ভালো সার্ভিস, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, যতটুকু প্রথম একেবারে শুরু থেকে যদি থাকেন, তাহলে মানে যে আলোচনাগুলো হয়েছে সেইগুলো মাথায় রেখে আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন, তাহলে অবশ্যই ভালো কিছু সার্ভিস বা আপনি চাইলে আপনি সার্ভিস দিতে পারবেন। কিন্তু এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ল্যান্ডিং পেজ সম্পর্কে ধারণা রাখতে হবে, প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, তারপরে পারবেন আপনি, অসুবিধা নেই। এটা নিয়ে পরে কথা বলবো, কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় আমাদের তো বিভিন্ন ব্যস্ততা থাকে, বিভিন্ন ব্যস্ততার মধ্যেই আসলে আপনাদের জন্য মানে রামাদানকে সামনে রেখে বা ঈদকে সামনে রেখে আপনাদের একটা চাচ্ছি যে একটা মানে ওই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য অনেক এখন যে মেটার অ্যান্ড্রোমেডা আপডেট যে আসছে, সেটার জন্য অবশ্যই এটা এখন ল্যান্ডিং পেজটা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে। তো এখন যেহেতু মানে এখানে কোনো কমিটমেন্ট নেই কারোর সাথে, আমাদের ইয়া হচ্ছে যে শিখানো, আমাদের যা প্রয়োজন সবসময় যে হয়তো বা সাপোর্টটা খুব ভালোভাবে দিতে পারবো সেটা সম্ভব হবে না, কারণ ব্যস্ততার মধ্যে দিতে হবে। নক করবেন, অসুবিধা নাই, যখন সময় সুযোগ হবে অবশ্যই রিপ্লাই পাবেন, ইনশাল্লাহ। এটা তো মানে কখনো কখনো দেখা যায় কি ১-১.৫ ঘন্টা সময় লাগে, বা কখনো ২০-৩০ মিনিটের মধ্যে হয়ে যায়, আবার অল্প সময়, আরো অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এখন আপনারা যখন ডোমেন হোস্টিং নেবেন তখন তো সময় থাকবে, আপনাদের ইয়া থাকবে, কিন্তু আমার তো তারা এই মুহূর্তে তো তারা সেই সময়টুকু তো নাই। প্রথমে ভাবছিলাম যে এটা মানে ডোমেনটা কিনে রেখে দিই, তারপরে আপনাদের দেখাই, কিন্তু পরে ভাবলাম যে আচ্ছা, না, একদম শুরু থেকে দেখালে অনেকের জন্য সুবিধা হবে। আপনি ল্যান্ডিং পেজ যদি আপনি জানেন, আপনার যদি সবকিছু জানা থাকে, যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, তখন কিন্তু আপনি চাইলে এআই দিয়েও, মানে এআই কে গাইডলাইন করে, এআই কে ইনস্ট্রাকশন দিয়ে আপনার আপনার মতো করে ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। কিন্তু মেইন বিষয়টা কি, আপনার তো এগুলো জানা থাকতে হবে যে আসলে একটা ল্যান্ডিং পেজ আর কি কি বৈশিষ্ট্য থাকে, বা একটা ল্যান্ডিং পেজের একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয়। তো সেইগুলো জানা থাকলে তখন আপনি এআই এর মাধ্যমেই আপনি চাইলেও ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো এআই কে হচ্ছে যত ভালোভাবে ইনস্ট্রাকশন দিতে পারবেন, তত ভালো আর কি আউটপুট পাওয়া যাবে। এটা হচ্ছে মেইন কথা। আমরা এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত এআই এর সাপোর্ট নেই না। কারণ এআই তো আসলে মানুষকে রিপ্লেস ওইভাবে করতে পারবে না। একটা রিসার্চ করতে হয় একটা ডোমেইনের। এই যে দেখাইলাম, সরি, এই যে দেখাইলাম, এই যে দেখালাম, এটা কিন্তু একটা রিসার্চ করে একজন ক্লায়েন্টের জন্য যখন কাজ করব, আমরা আমরা আসলে ওই ধরনের মানে ক্লায়েন্টের জন্য কাজ করি না। আমরা কি ধরনের ক্লায়েন্টের কাজ করি একটু যদি বলি, এটাও কিন্তু এক ধরনের ল্যান্ডিং পেজ।
একটু দেখাই। এটা আপনারা খাতা কলমে আপনারা যখন একটা ল্যান্ডিং পেজ থেকে যে ল্যান্ডিং পেজের আইডিয়া নিবেন, তখন এই ধরনের আপনারা এরকম স্কেচ বানাবেন। বানিয়ে তখন তারপরে ডিজাইনগুলো আসলে মানে এটার উপরে ভিত্তি করে করবে। এখন আপনার যদি এরকম এরকম একটা স্কেচ না থাকে মাইন্ডে, আপনি কিভাবে আপনি কাজটা করবেন? মানে এত সেকশন থেকে কোন সেকশনটাকে আপনি প্রায়োরিটি দিবেন বা কোনটাকে আপনি নিবেন বা কিভাবে আপনি তৈরি করবেন, সেটা আর কি আসলে অনেক বেশি ঝামেলার সাপেক্ষ হয়ে যায়। এটাও কিন্তু এক ধরনের ল্যান্ডিং পেজ, বাট এই ল্যান্ডিং পেজ কিন্তু আসলে ইয়ার জন্য না, এটা হচ্ছে কাস্টমারের যে অন্যান্য বিজনেস আছে সেই বিজনেসটার জন্য ভিজিট করতে পারে, সেটার জন্য ল্যান্ডিং পেজ। এটা কিন্তু প্রফেশনাল ল্যান্ডিং পেজ। এই ধরনের ল্যান্ডিং পেজ করতে প্রায় 15 থেকে 20 দিনের মতো সময় লাগে। এটাও এক ধরনের ল্যান্ডিং পেজ। তো এটাও এক ধরনের ল্যান্ডিং পেজ। তো এই ধরনের ল্যান্ডিং পেজগুলো আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা এই ধরনের কাজগুলো একটু বেশি করা হয়, কারণ এই মানে প্রচলিত ল্যান্ডিং পেজগুলা আসলে সবাই এটা 1,000 2,000 অল্প টাকার মধ্যে করায় ফেলতে পারে। আর আমরা যে মানে যে এরকম এটার উপরে ইয়া দিই, মানে এফোর্ট দিই বা যে সময়টুকু শ্রমটুকু দেওয়া হয়, সেটা আসলে এইভাবে মানে একটু ইয়া হয়ে ওঠে। যার কারণে এই ধরনের ল্যান্ডিং পেজগুলো করি কর্পোরেট টাইপ বা প্রফেশনাল যে ধরনের ল্যান্ডিং পেজের প্রয়োজন পড়ে, বা যে ডেমোটা দেখাইলাম, এই যে ডেমোটা, এই ধরনের যদি এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ কিছু প্রয়োজন হয়, তখন এই ধরনের কাজগুলো করা হয়। এজ ইউজুয়াল নরমাল কাজগুলো আসলে করা হয় না। তারপরে এই যে দেখাতে যাচ্ছিলাম যে অন্যদের ল্যান্ডিং পেজের মানে অবস্থাগুলো কিরকম। এই যে দেখেন, উম, এই যে একটা ল্যান্ডিং পেজ, এখানে কাস্টমার আসার পরে এখানে আসলে কি এগুলা দেখবে না এটা দেখবে, না এটার উপরে মানে ফোকাস করবে, না এটার উপরে ফোকাস করবে, না এখানে অর্ডার নাও ক্লিক করবে, না কোথায় কি করবে? এখানে এই এই এটা দেখতে গিয়ে আপনাকে কি মনে হচ্ছে যে এটা অনেক বেশি কাস্টমারের জন্য একটু কনফিউশন তৈরি করে না বা ডিস্ট্রাকশন তৈরি করে না? আমরা যে আলোচনাগুলো করলাম গতকাল থেকে এই পর্যন্ত, এটা হয়তো বা বুঝতে পারছেন যে আসলে মানে এই জিনিসটা আসলে বুঝাতে চাচ্ছিলাম। এইটা বোঝানোই ছিল আসলে মেইন উদ্দেশ্যটা। কারণ আপনার ল্যান্ডিং পেজ চাইলেই বানায় ফেলতে পারবেন। একদিনে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে, ১ ঘন্টায় ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে। সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনার কি এই ধরনের ল্যান্ডিং পেজ থেকে কতটুকু আপনি বেনিফিট হবেন, বা এটা কি আসলে মানে কতটুকু বেনিফিট হবে। তো তারপরে তারপরে আচ্ছা, ল্যান্ডিং পেজটা ওপেন হচ্ছে না। হ্যাঁ, ক্লাসে যাচ্ছি। ডোমেনটা যেহেতু অ্যাক্টিভ হয় নাই, ডোমেন ছাড়া তো আসলে আমরা কিছু করতে পারছি না। জি, ওয়ালাইকুম আসসালাম। না, একটা ল্যান্ডিং পেজে সব কাজ করা যাবে না। আপনার একটা ল্যান্ডিং পেজে আপনি যে প্রোডাক্টের জন্য, যে ক্যাটাগরির প্রোডাক্টের জন্য আপনি কাজ করবেন, সেটা সেই ল্যান্ডিং পেজের জন্য। কিন্তু চাইলে এটাকে আবার একটু চাইলে কাস্টমাইজ করে আপনি অন্য ল্যান্ডিং পেজ মানে এটা দিয়ে আবার কাস্টমাইজ করে ফেলতে পারবেন। মানে আপনার আইডিয়াটা থাকতে হবে যে এই প্রোডাক্টের জন্য এই ধরনের সেকশনগুলো রাখলে হবে, এই প্রোডাক্টের জন্য এই ধরনের সেকশনগুলো রাখলে হবে। হ্যাঁ, অবশ্যই। এখানে তো যে পাঞ্জাবের যে ল্যান্ডিং পেজটা দেখানো হয়েছে, এটা তো একটা ডেমো ল্যান্ডিং পেজ। তো এটা তো কোনো কাস্টমারের জন্য করা না। এজন্য এজন্য বিভিন্ন মানে এগুলো সবকিছু নিজের মতো করে তৈরি করা। তো আপনাকে তো বা আপনি যখন কাজ করবেন বা আপনি নিজের জন্য কাজ করলে আপনার নির্দিষ্ট প্রোডাক্টের জন্য যে কাজ করবেন, এই প্রোডাক্টগুলো তো নিতে হবে অবশ্যই। প্রোডাক্টগুলো আগে নিতে হবে, সোর্স করে রাখতে হবে। বুঝি নাই কি বলছেন? ল্যান্ডিং পেজটা এখন তৈরি করে দেখাবো। মানে এখন দেখাবো। অপেক্ষা করতেছি যে ডোমেনটা যেন অ্যাক্টিভ হয়ে যায়। কারণ ডোমেন ছাড়া তো এটা করা যাচ্ছে না। এতক্ষণ তো শুধু কথাই বললাম। কিন্তু এই কথা বললে তো আসলে হবে না। এটা একটা ল্যান্ডিং পেজ। দেখেন, এটা কিন্তু একটু ডিফারেন্ট। এই ল্যান্ডিং পেজটা অনেকগুলা প্রোডাক্ট রাখছে। সেটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু মোটামুটি ঠিক আছে। কিন্তু এই এই যে এটার পিছনে ছিল হচ্ছে লাইট ব্যাকগ্রাউন্ড, মানে হালকা ব্যাকগ্রাউন্ড, এবং টেক্সটটা ভালো করে ফুটে ওঠে নাই। এই টেক্সটটাও ভালো করে ফুটে ওঠে নাই। তো এই জিনিসগুলো আসলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা যখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। এই টেক্সটটা আবার ফুটে উঠছে, এবং এখানে অনেক ইনফরমেশন। এত ইনফরমেশন কি ক্লায়েন্ট পড়বে? বা ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো রাখলেই চলে। তো এইগুলো একটু খেয়াল রাখবেন। মানে এত ইনফরমেশন দিয়ে কিন্তু কাস্টমারকে হয়রান করা যাবে না। এটা এটাই ছিল আসলে মূল কথা। তো দেখি তো ডোমেইনটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আচ্ছা, আপাতত কিছুভাবে মানে দেখানোর মতো মনে হবে হয়তোবা সম্ভবত। এই যে এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, এগুলো আসলে সময়ে চলে যাবে। মানে একটা ডোমেইন হোস্টিংটা নতুন অবস্থান নেওয়ার পরে এগুলো ওয়ার্নিং আসে, তারপরে এগুলো আস্তে আপডেট হয়, অনেক কিছু আপডেট হয়, তারপরে তখন এগুলো চলে যায়। আচ্ছা, এখন আমরা যদি VPN ছাড়া দেখতে চাই তাহলে কি দেখতে পাবো কিনা?
আচ্ছা, এখন একটু দেখেন যে এই একজন বলছিলেন যে ডোমেইন হোস্টিংটা কি? এই যে এখন কিন্তু ডোমেইনের মধ্যে কিন্তু কিছুই নাই। ডোমেইন ব্ল্যাঙ্ক, মানে একটা অ্যাড্রেস নেওয়া হয়েছে। এখন এইখানে তো আমাদের ওয়েবসাইটটা রাখতে হবে বা ল্যান্ডিং পেজটা রাখতে হবে। এখন এখন আমাদের তো হোস্টিংও যেহেতু আছে, মানে জায়গাটুকু আমাদের আছে, আমাদের আর কোনো সমস্যা নাই। এখন শুধু কাজ করব, দেখাবো যে কিভাবে কি করতেছি। এই হচ্ছে আমাদের সি প্যানেলটা, আগেই এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। আবার যদি যাই ওখানে, আবার একটু রিলোড দিই, এখানে ক্লিক করার পরে লগ ইন টু cPanel, এটা আপনাদের ক্ষেত্রে আপনাদের সিস্টেমে যেভাবে যাবেন সেটা সেভাবে, এটা মানে ক্ষেত্র বিশেষে ডিফারেন্ট হয়। তো এখানে যাওয়ার পরে আপনাকে প্রথমত করতে হবে হচ্ছে এখান থেকে প্রথমত আপনাকে একটা ল্যান্ডিং পেজের জন্য একটা মানে প্রোডাক্ট অনুযায়ী একটা সাবডোমেইন ক্রিয়েট করতে হবে। তো সাবডোমেইনটা যেটা ক্রিয়েট করবেন, মানে মানে আপনি আপনি একটা হোস্টিং এর মধ্যে আপনি চাইলে একাধিক ওয়েবসাইট রাখতে পারবেন, একাধিক ল্যান্ডিং পেজ রাখতে পারবেন। এখন আপনি একাধিক ল্যান্ডিং পেজ রাখার পরে এখন আপনি যে নিজেরটা যেন নিজে চিনতে পারেন, সেজন্য সবচেয়ে উত্তম হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি সাবডোমেইনটা তৈরি করবেন। এখন সাবডোমেইন কিভাবে তৈরি করবেন? এখানে যদি সার্চে আমরা লিখি ডোমেইন, cPanel নিয়ে বুঝাতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু এত কিছু যদি যাচ্ছি না, আমি শুধু ল্যান্ডিং পেজে যাচ্ছি। এখানে ডোমেইনসে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এখানে মেইন ডোমেইনটা আছে, এই যে প্রাইমারি ডোমেইন, মেইন ডোমেইন, এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন। এটাতে আমরা যদি ই-কমার্স দেখাই তাহলে এটাতে ই-কমার্সটা দেখাবো। এখন হচ্ছে আমরা এখানে একটা সাবডোমেইন ক্রিয়েট করব। সাবডোমেইন হচ্ছে আমরা কি রাখতে পারি? এই ওয়েবসাইটই করে দেখাবো, কারণ এইটা ওয়েবসাইটটা করলে দেখালে একটু সুবিধা হবে, কারণ নাহলে এই প্রোডাক্টগুলা আবার কালেক্ট এই প্রোডাক্টগুলা কালেক্ট করা, এই ট্যাক্সগুলো আবার বানানো অনেক সময় লেগে যাবে এগুলো করতে যায়। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে যে আপনি যে cPanel এ আছেন, cPanel এ যখন আছেন সেই মুহূর্তে আপনি এখানে সার্চ করবেন ডোমেইন লিখে, অথবা একটু নিচে গেলে এই যে ডোমেইনের আন্ডারে ডোমেইনস, এগুলো চাইলে কিন্তু ব্লক করে রাখা যায়। এভাবে চাইলে আপনার যেগুলো লাগবে না এই মুহূর্তে আপনি এভাবে ব্লক করে রাখবেন কাজের সুবিধার্থে। তারপরে হচ্ছে যে ডোমেইনসটা আছে, একটু সাজায় নিলাম। তো এখন ডোমেইনসটা আছে, এখান থেকে ডোমেইনসে যাব। ডোমেইনসে যাওয়ার পরে এখানে আমাকে প্রাইমারি ডোমেইনটা, মেইন ডোমেইনটা দেখাবে। যেহেতু এই হোস্টিংটার সাথে ডোমেইনটা মানে একসাথে নেওয়া ছিল, এই জন্য এটা প্রাইমারি ডোমেইন দেখাচ্ছে বা মেইন ডোমেইন দেখাচ্ছে। এখন এখানে যখন ক্রিয়েট এ নিউ ডোমেইন ক্লিক করব, তখন আমরা এখানে একটা সাবডোমেইন ক্রিয়েট করব। এখানে চাইলে আপনি আরেকটা ডোমেইন এড করতে পারবেন, আরেকটা ডোমেইন এড করতে পারেন এবং চাইলে সাবডোমেইনও করতে পারবেন। এখন আমি আমার বুঝার সুবিধার নাম দিলাম পাঞ্জাবি। পাঞ্জাবি, সরি, পাঞ্জাবি ডট, তারপর হচ্ছে মেইন ডোমেনটা। সাবডোমেনটা হচ্ছে কি, যে আপনি কি আরেকটা ডোমেন নেবেন? আরেকটা ডোমেন নিলে তো আপনার আরো 1400 টাকা খরচ হবে, তাই না? আপনি আপনি যদি 5টা ওয়েবসাইট করেন, তাহলে তো 5বার ডোমেন নেবেন, তাহলে তো আপনার খরচ হতেই থাকবে। সেজন্য কি করি, আমরা একটা মেইন ডোমেন রাখি, এই মেইন ডোমেনের অধীনে আমরা সাবডোমেন তৈরি করি। ওই সাবডোমেনের মধ্যে আরেকটা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারবেন। প্রতিটা সাবডোমেন প্রতিটা সাবডোমেনের মধ্যে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারবেন। শুধুমাত্র পার্থক্য কি, মেইন ডোমেনের আগে আরো কিছু অংশ থাকে। এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু পার্থক্য না, তেমন আর কিছুই পার্থক্য না। আচ্ছা, তাহলে আমরা এখন সাবমিটে ক্লিক করার পরে এই সাবডোমেইনটা ক্রিয়েট হয়েছে। এখন যদি এখানে ক্লিক করি, সাবডোমেইন আছে এটাতে এনেবল করে রাখি। মেইন ডোমেইনে আমরা যেহেতু কাজ করবো না, মেইন ডোমেইন বাদ দিলাম, আমরা সাবডোমেইনে করব। এখন সাবডোমেইনে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস আমরা বলছিলাম যে আমরা যে ওয়েবসাইটে তৈরি করব কোডিং ছাড়া ওয়ার্ডপ্রেস তৈরি করার যে মেকানিজম বা টেকনোলজি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এখানে আপনি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করতে পারেন, অথবা এই যে cPanel-এর বাম পাশে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটএকুলাস এই ধরনের কিছু পাবেন। এই এরকম চিহ্ন দেখলে এটাই মনে করবেন ওয়ার্ডপ্রেস। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এক কথাই। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এই যেগুলো দেখাচ্ছে, এগুলো আমার প্রয়োজন নেই, আমি এগুলো কেটে দিলাম। তো এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল করার জন্য হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক করলাম। তো শুরুর দিকে আমাদেরকে দেখাবে হচ্ছে আমরা কি আসলে মেইন ডোমেইন ইনস্টল করবো কিনা। না, আমরা মেইন ডোমেইনে এই মুহূর্তে ইনস্টল করতে চাচ্ছি না। তাহলে আমাদেরকে এখানে ক্লিক করলে ওই যে আমরা যে সাবডোমেইন তৈরি করেছিলাম এবং অন্যান্য সব যত ডোমেইন থাকবে সবগুলো কিন্তু এখানে দেখাবে। সাবডোমেইন বা ডোমেইন সবকিছু এখানে দেখাবে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে না, সমস্যা নাই, কিন্তু মেইন ডোমেইনে তো আমরা একটা মেইন ওয়েবসাইট রাখবো। সাবডোমেইন তো চেঞ্জ, মানে ওই ল্যান্ডিং পেজ তো চেঞ্জ হবে। ল্যান্ডিং পেজ তো দেখা যাচ্ছে যে আমার একটা ই-কমার্স ওয়েবসাইটে
আমি 20টা প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমি আমার উইনিং প্রোডাক্ট হচ্ছে, একটা প্রোডাক্ট হচ্ছে পাঞ্জাবি, এদের মধ্যে পাঞ্জাবির কথা ধরলাম, পাঞ্জাবি। তখন আমি পাঞ্জাবি নিয়ে একটা সাপ্লিমেন্ট করব। আমার উইনিং আরেকটা প্রোডাক্ট হচ্ছে, কথার কথা আমার একটা মেন টু মেন হচ্ছে, সরি, উইনিং প্রোডাক্ট হচ্ছে পাজামা। ঈদের ঈদের সময় কথার কথা। তো আমি পাজামা নিয়ে একটা মানে ল্যান্ডিং পেজ করব। কিন্তু আমি 20টা প্রোডাক্টেই আমি রাখবো হচ্ছে আমার মেন টু মেনে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, করতে পারবো। করতে পারবো। কিন্তু আমরা মানে এই ক্ষেত্রে যাচ্ছি না আরকি। একটু দ্রুত করার জন্য। এমনিতে সময় অনেক চলে যাচ্ছে। তো এখন হ্যাঁ, হ্যাঁ, মেইন ডোমেইন অধীনে এরকম আলাদা, আলাদা করে সাবডোমেইন তৈরি করে আরো আপনি রাখতে পারবেন। আপনি এরকম যত সাবডোমেইন তৈরি করেন, পাঞ্জাবি, হ্যাঁ, আপনি একটা ডোমেইন কিনলেই আপনি এই ডোমেইনের অধীনে আপনি একাধিক সাবডোমেইন, এই যে প্রসেস সেম, ঠিক ওই এভাবে গিয়ে ওই যে ক্রিয়েট নিউ গিয়ে তারপরে নতুন করে সাবডোমেইন করবেন। আর সাবডোমেইন সবসময় হচ্ছে মেইন ডোমেইনের অধীনে হবে। গতকাল গতকাল ছিল আমাদের, অনেক অনেক আলোচনা ছিল। শুধু আলোচনা ছিল। হ্যাঁ, 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 ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই, দিব। একটু আমরা শেষ করি। আচ্ছা, আমরা একটু শেষ করি, পরে আমরা একটু কথা বলবো, সমস্যা নেই। তো এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো হচ্ছে কোথায়? আমরা সাবডোমেইন, আমরা যে সাবডোমেইনটা তৈরি করেছিলাম, যেটাতে আমরা ল্যান্ডিং পেজ করব। আর এটা সবসময় খেয়াল রাখবেন যে এটা এইচটিটিপিএস এগুলো যেন থাকে। এখানে অন্য কিছু থাকতে পারে, কিন্তু এইচটিটিপিএস কোলন এরকম দুইটা স্ল্যাশ, এই দুইটা যেন থাকে। এটা থাকলেই হবে। এইচটিটিপি যেন না থাকে, এস যেন থাকে। এটা হচ্ছে খেয়াল রাখবেন। আর এটা সবসময় মুছে দিবেন। এটা থাকলে কিন্তু ডোমেনটা, ওয়েবসাইটটা ইনস্টল হবে আরেকটা ইয়ার মধ্যে। সাবডোমেনও থাকবে প্লাস আরেকটা মানে ওই পার্ট থাকবে। এটা একটু ঝামেলা। আচ্ছা, এখন আমাদের কাছে যে মানে মানে প্লাগইন গুলো আছে, সেই প্লাগইন গুলা, আচ্ছা, প্রয়োজনে একটু স্টেপ নিচে যাই। মানে এটা হচ্ছে লেটেস্ট ওয়ার্ডপ্রেস ভার্সন এইচ 6.8.3। একটু নিচের একটা ভার্সন নিচে গিয়ে আমরা ইনস্টল করব। আবার এখানে একটা ইয়া চলে আসছে, এটাকে আবার চেঞ্জ করে দিলাম। এখানে আবার চেঞ্জ হয়ে গেছে, এটা থেকে আবার ঠিক করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে সবচেয়ে বেশি, আচ্ছা ভিডিওটা ও আচ্ছা, আচ্ছা, ভিডিওটা দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু মানে ওইটা তো আর অন্য কোনো প্রসেসে দেখানোর সুযোগ নেই। আমি তো কম্পিউটারে কাজ করতেছি, যে কারণে আরকি। আচ্ছা, এখন তাহলে আমার এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে আমার একটা ইউজার নেম লাগবে এবং একটা পাসওয়ার্ড লাগবে। আমি একটা কাজ করি, আমি একটা নোটপ্যাড নেই। আর একটা বিষয় হচ্ছে, এগুলা কিন্তু আপনি মোবাইলে করতে পারবেন না। কারণ এই কাজগুলা মোবাইলে করাটা খুব কঠিন। আপনাকে করতে হবে অবশ্যই মানে কম্পিউটারে বা ল্যাপটপে। আর যখন আপনি ল্যান্ডিং পেজ দিয়ে যখন আপনি অ্যাড চালাবেন বা ল্যান্ডিং পেজের অ্যাড মানে অর্ডার ম্যানেজমেন্ট করবেন বা কুরিয়ার ম্যানেজমেন্ট, সেগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এই কাজগুলো করতে হবে মেইনলি ল্যাপটপে বা কম্পিউটারে। এটা একটু বলে নিলাম অন্যদের জন্য। মানে মানে অন্যদের জন্য, অন্যদের সবার জন্য বলে রাখলাম। অনেকেই মনে করতে পারেন এগুলো কি আমরা মোবাইলে করতে পারবো কিনা। আচ্ছা, তাহলে এখন এখানে একটা ইউজার নেম লাগবে। ইউজার নেম আপাতত একটা নিয়ে নেই, ভিসা 25, এরকম একটা কিছু নিয়ে নিলাম। এই ইউজার নেমটা অবশ্যই মনে রাখতে হবে বা আপনি একটা জায়গায় সেভ করে রাখবেন। এবং পাসওয়ার্ডটা এমন একটা পাসওয়ার্ড দিবেন যেন পাসওয়ার্ডটা সহজ মনে না হয়, একটু কঠিন হয়। কারণ এটা হচ্ছে সিকিউরিটির বিষয়। মানে এখানে যাই কিছু দিবেন এটা যেন মনে থাকে বা এটা যেন আপনার কাছে সেভ থাকে। এবং এগুলা বিজ আপ না, যেহেতু এখানে বিজ আপ নামেই এটার ইয়া, সেজন্য আমরা এই নামটা দিব না। মানে একজন হ্যাকার কি করতে পারে, হ্যাকার ওই নামগুলা, এই সিমিলার নামগুলা দিয়ে ট্রাই করতে পারে। তো এই জন্য তাকে আমরা সুযোগটাই দিব না। আমরা এখানে অন্য একটা কিছু দিলাম, যেটা চিন্তাই করতে পারবে না কেউ যে এটা এরকম ইউজার নেমটা হতে পারে। তা বেশিরভাগ হয় কি, এখানে ডোমেন নামটা দিয়ে রাখি আমরা, আমাদের মানে ইজি নামগুলো দিয়ে রাখি, কিন্তু এটা ঠিক না। আচ্ছা, পাসওয়ার্ডটাকে আরেকটু স্ট্রং করি। এখানে একটা দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এবং এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে এটাতে লগ ইন করার সময়। পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, যেহেতু বোঝানোর স্বার্থে তো স্ট্রং করতেছি না। এখানে আরো ক্যারেক্টার দিলে, আরো বাড়াইলে, পাসওয়ার্ডটা একটু বড় হইলে তখন এটা 100 হয়ে যাবে। আর এখানে অ্যাডমিন ইমেলে চাইলে আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা আমরা দিতে পারি। আমাদের যে ইমেলটা, ইমেলটা দিলাম। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ওয়েবসাইট রিলেটেড কোনো সমস্যা হলে, কেউ হ্যাক করতে চাইলে বা কোনো মানে কোনো ঝামেলা হইলে, আপনার এই ইমেইলে তারা একটা ইমেইল পাঠাবে। এই ওয়ার্ডপ্রেসের ইয়া থেকে একটা মেইল যাবে যে আপনার এই প্রবলেম হয়েছে বা এই সমস্যাগুলো হয়েছে।
তখন আপনি মানে মেলটা চেক করে আপনি এগুলো পাবেন। তো এখানে আরো কিছু মানে অ্যাডভান্স বিষয় আছে। তারপর আমি এই মুহূর্তে করতেছি জাস্ট, মানে আপনার না করলেও সমস্যা নাই। অ্যাডভান্স হচ্ছে এই জিনিসটা ১, ২, ৩, ৪, ৫, ৭, ৮টা আপনি এখানে কিছু দিয়ে দিবেন সংখ্যায় মিলিয়ে। এটাও কিন্তু হ্যাকার অনেক সময় এগুলো দিয়েও ট্রাই করে। আর এখানে ৪টা ৫টা এখানে কিছু আরেকটা দিয়ে দিলাম। মানে ডিফল্ট বাই ডিফল্ট যেগুলো থাকে এগুলো আমরা রাখলাম না, আমরা আমাদের মতো করে চেঞ্জ করে ফেললাম। মানে এটা হচ্ছে সিকিউরিটির পারপাসে, আর কিছুই না। আচ্ছা, এতটুকু মানে কাজ। প্রথম হচ্ছে এস সিলেক্ট করতে হবে, তারপর এখানে সাবডোমেইন দিতে হবে বা যে ডোমেইনে আপনি ইনস্টল করবেন। আর এখানে কোনো কিছু থাকলে মুছে ফেলতে হবে, ইউজার নেমটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে, ইমেলটা দিতে হবে। এতটুকু কাজ। এতটুকু যদি নাও করেন কোনো সমস্যা নাই, করলে হচ্ছে আপনি ভবিষ্যৎ সিকিউরিটির জন্য আপনি ভবিষ্যৎ সিকিউরিটির কথা চিন্তা করে এটা করলেন। এতটুকু কাজ পরে ইনস্টল। আরেকটা জিনিস বলে নেই, এই যে আমরা এক ক্লিকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলতে পারছি, এটা কিন্তু আসলে সিস্টেমটা ছিল, এটা ওয়ার্ডপ্রেস অর্গ নামে একটা ইয়ে আছে, ওয়ার্ডপ্রেস ওআরজি। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে তারপরে এই সি প্যানেলে রেখে এগুলা করতে হতো। কিন্তু এই সি প্যানেলের সাথে এই যে ওয়ান ক্লিক ইনস্টলার নামে একটা ফিচার আছে, এটার জন্য কিন্তু আমরা এক ক্লিকেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল মানে করতে পেরেছি কোনো ঝামেলা ছাড়া। এখন এটা যদি আপনার সি প্যানেলে না থাকে তাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন না। তো আপনি যেখান থেকে হোস্টিং নেবেন এটা যেন এনশিওর হয় যে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলার ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলারটা আছে, অ্যাভেলেবেল আছে। তো এখন আমরা যদি না, এটা বুঝবেন কিভাবে? এটা হোস্টিং কোম্পানির সাথে কথা বলতে পারেন, অথবা হোস্টিং এর যে সার্ভিস গুলো আছে সেখান থেকে সেখানে লেখা থাকতে পারে যে ওয়ান ক্লিক ইনস্টল সাপোর্ট করে। তাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল মানে ওয়ান ক্লিকেই আপনি চাইলে তাদের সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারেন, এরকম ইয়াগুলো এখানে এরকম দেওয়া থাকতে পারে। ইনফ- এন, তাহলে 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 চ্যাট করে তাহলে চ্যাট করে আর কি আপনাকে জেনে নিতে হবে। তাহলে এই একটু আগে যে দেখালাম যে একটু আগে যে আমাদের যে ডোমেইনটা ছিল, এখন এটাতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হলে এরকম একটা চেহারা দেখতে পাই। খুব মানে এখন এটার উপরেই আমরা মানে কাজ করব এবং ওই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করব। এখন আমরা তো জানি যে এটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি হচ্ছে ছিল হচ্ছে এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়ে। তাহলে এখন এটা তো লগ ইন করতে হবে। এটা লগ ইন করার জন্য কি প্রসেস, যে এভাবে একটা স্ল্যাশ দিতে হবে, তারপরে যে WP ড্যাশ অ্যাডমিন এটা দিতে হবে, WP ড্যাশ অ্যাডমিন। আপনি চাইলে এখন এইটাকে কপি করে আপনার এখানে রেখে দিতে পারেন, যে উপরে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড, এটাকে সুন্দর করে ইউজার নেম পাসওয়ার্ড লিখে রাখতে পারেন বোঝার সুবিধাতে। এটা তখন আপনি একটা জায়গায় সেভ করে রাখলেন, ইউজার পাসওয়ার্ড। মানে এটা আপনি আপনার মতো করে সাজায় রাখতে পারেন। আর আমি সবচেয়ে যেটা ইউজ করি, একটা স্টিকি নোট আছে, এই যে স্টিকি নোট, এটা বেশি ইউজ করি। এটা অনেক সুন্দর, এখানে অটোমেটিক সেভ থাকবে আর কি। আমার এটা নিয়ে আর কোনো টেনশন নেই। এটা অটোমেটিক আপনার মানে ওই অটোমেটিক সেভ থাকবে। আপনি যখন এই কম্পিউটার ওপেন করবেন তখন এখানে গেলে সব ধরনের এখানে যত মানে আপনি নোট রেখেছেন সবগুলো এখানে পাবেন। তো এই যে WP ড্যাশ অ্যাডমিন দেওয়ার পরে এখন যদি আমরা এন্টার দিই তখন দেখতে পাবো যে আমাদেরকে এখন ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, এই যে লগ ইনের অপশন চাচ্ছে। কারণ আমরা তো একজন আমরা কাজ করব, এখানে কাজ করার জন্য তো অবশ্যই লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখন আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে। ইউজার পাসওয়ার্ড, এখানে যদি রিমেম্বারে ক্লিক করি তাহলে বারবার লগ ইন করা লাগবে না, মানে ব্রাউজার ধরে নিবে। এটা রিমেম্বার দিয়ে রাখলাম, এই যে এখন এটা সেভ চাপে সেভ দিয়ে দিলে বারবার আর কি লগ ইন করা লাগবে না, ব্রাউজার ধরে নেবে। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম, এটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখন এটা কেন করছি, ওয়ার্ডপ্রেসটা কেন ইনস্টল করলাম, যেহেতু আমরা কোডিং ছাড়া মানে একটা ওয়েবসাইট তৈরি করব বা ল্যান্ডিং পেজ তৈরি করব, এটার জন্যই হচ্ছে মূলত আমাদের এই ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসটাই আমাদের এই কোডিং ছাড়া মানে ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করবে। এখন
এখন আমাদের মেইন ডোমেইনে মানে ওই আমরা যে ডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, এটাই হচ্ছে মূলত চেহারা। এখন এই চেহারা রাখলে তো হবে না, এখানে চেহারা চেঞ্জ করতে হবে। এখন চেহারা যখন চেঞ্জ করব, সেই চেহারা চেঞ্জ করার জন্য আহ, প্রয়োজন হচ্ছে আমাদের থিমটা চেঞ্জ করতে হবে। এই যে অ্যাপিয়ারেন্স, এখান থেকে যদি আমি এখানে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে এখানে একটা দুইটা তিনটা থিম দেওয়া আছে। এই থিম থেকে এই চেহারাটা আসতেছে, ওয়ার্ডপ্রেসের এই লুকটা আসতেছে। এখন অন্য একটা থিম যদি আমরা অ্যাক্টিভ করি, তাহলে এই চেহারাটা আমার মনে হয় একটু পরিবর্তন হয়ে যাবে। এই যে একটু পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমরা আমাদের মতো করে একটা থিম ইনস্টল করব। এই সবচেয়ে বেশি মানে যে থিমটা এটার জন্য কাজ হয় ল্যান্ডিং পেজ মানে করার জন্য, সেটা হচ্ছে এলিমেন্টর, সরি, হ্যালো এলিমেন্টর। এই হ্যালো এলিমেন্টর থিমটা আমরা ব্যবহার করব। এটা ইনস্টল করলাম, এই অ্যাক্টিভেট করলাম। যখনই আমরা অ্যাক্টিভেট করে দিলাম, এই আমাদের বাকি থিমগুলোর প্রয়োজন নেই। বাকি থিমগুলো আমরা ডিলিট করে ফেলি। চাইলে একটা থিম রাখতে পারি, কোনো কারণে ওয়েবসাইটে যদি প্রবলেম হয় তাহলে এই থিম থেকে সুইচ করে অনেক সময় এই থিমে গিয়া চেক করা লাগবে যে আসলে থিমে প্রবলেম না এটাতে প্রবলেম। তো এটা হচ্ছে থিম মানে ওয়েবসাইটের চেহারা। এই যে ওয়েবসাইটের চেহারা কিন্তু এখন এই থিমটা দেওয়ার পরে এরকম আসছে, একটা ব্ল্যাঙ্ক। আমাদের এরকম ব্ল্যাঙ্কেই রাখা লাগে। এখন এখন এটার উপরে আমরা কাজ করব। এখন দুটা জিনিস মনে রাখতে হবে। একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা কাজ করি হচ্ছে থিম এবং প্লাগইনের সাহায্যে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে সাবডোমেইন করলাম, সাবডোমেইনে প্রোডাক্টের নাম দিয়ে আমরা সেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এখন আমরা প্রয়োজনীয় থিম ইনস্টল দিব, প্রয়োজনীয় প্লাগইন গুলো ইনস্টল দিব। দেওয়ার পরে তারপরে আমরা ধাপে ধাপে ডিজাইনগুলো করব বা কাজগুলো করব। প্রথমে আইডিয়া জেনারেট, এগুলো আসলে আমরা এখন দেখানোর সুযোগ হবে না। আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়, কালারের ধারণা কিভাবে নিতে হয়, সেকশনের ড্রাফট কিভাবে করতে হয়, কন্টেন্ট আইডিয়া কিভাবে করতে হয়, ভিজুয়াল আমরা ওই এক্সিস্টিং যে ইয়েটা আছে সেখান থেকেই আমরা নিয়ে কাজ করে দেখিয়ে ফেলবো। আপনারা পরে কিছু হিন্টস দিবনি কিভাবে আসলে আইডিয়াগুলো করতে হয় বা কিভাবে করতে হয়। কিছুটা বলছি যে আপনি অন্যদের ল্যান্ডিং পেজগুলো দেখে তাদের স্ক্রিনশট নিয়ে আপনি আইডিয়া নেবেন। এবং চ্যাট জিপিটি থেকে আপনি চাইলে আইডিয়া নিতে পারেন। আমাদের থিম ইনস্টল করার পরে এই অবস্থা হয়েছে। এখন যেটা করতে হবে এটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা আরেকটা স্ক্রিনে আছে, এটাতে একটু প্লাগইনটা ইনস্টল করছি। এটা অবশ্য আপনাদেরকে দিয়ে দিব, কারণ না হলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। আচ্ছা, শুরু থেকে হচ্ছে আমাদের একটা প্লাগইন ব্যবহার করতে হবে। প্রথমত হচ্ছে আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে থিম ব্যবহার করব, তারপর হচ্ছে প্লাগইন গুলো হচ্ছে এই যে আমাদের যে মানে মানে থিমটা যে চেহারাটা, সেই চেহারাটা পরিবর্তন করার জন্য হচ্ছে প্লাগইনের নাম হচ্ছে এলিমেন্টর প্লাগইন আমরা ব্যবহার করব। এই যে এটা হচ্ছে আমাদের প্লাগইনটা, এটা ব্যবহার করব। তারপর এটা অ্যাক্টিভেট করব। আচ্ছা, এগুলো যা আসছে এগুলো এখান থেকে স্কিপ করে দেই। এটাও স্কিপ, এখান থেকে স্কিপ করে দিলাম, এখান থেকে স্কিপ করে দিলাম। এখান থেকে আমরা এই যে ড্রাগ এন্ড ড্রপের সাহায্যে আমরা এখানে ওয়েবসাইটটা তৈরি করব। এখানে ইমেজ প্রয়োজন, আমাদের ইমেজ রাখবো। আমাদের এখানে বিভিন্ন যে সেকশনগুলোর কথা বলছিলাম খেয়াল আছে, যে এই যে সেকশন, এখানে একটা সেকশন, এখানে ইমেজ আছে, এখানে অর্ডার করার অপশন আছে, এখানে এই বিষয়গুলো আছে, এখানে টেক্সট আছে। এই যে এই সেকশনগুলো নিয়েই কিন্তু আমরা এখানে কাজগুলো করব। এটা করার জন্য মূলত হচ্ছে আমরা এলিমেন্টরটা ইনস্টল করলাম। এখানে ইমেজ আছে, ভিডিও আছে, বাটন আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা প্লাগইনের দরকার আছে। আমরা একটু ব্যাকে যাই। কাস্টমার তো এখানে প্রোডাক্ট পারচেস করতে পারবে বা প্রোডাক্ট অর্ডার করতে পারবে। তো প্রোডাক্ট কিভাবে কাস্টমার অর্ডার করবে বা প্রোডাক্ট অর্ডার করার যে সিস্টেমটা সেটা কি? মানে অর্ডার যে করবে বা অর্ডার করার যে সিস্টেম সেটা হচ্ছে ই-কমার্স নামে আরেকটা প্লাগইন আছে। সেই প্লাগইনের সাহায্যে আমরা মানে অর্ডারগুলো নিব বা এই প্রোডাক্টগুলো রাখি বা এগুলা করি। মানে একটা ই-কমার্স ওয়েবসাইট করার জন্য ই-কমার্স হচ্ছে ম্যান্ডেটরি। ই-কমার্স লাগবেই। আচ্ছা, এখন লিখবো ই-কমার্স। এই চলে আসছে ই-কমার্স, ইনস্টল দিব, অ্যাক্টিভেট। WooCommerce ইনস্টল করার পরে আপনাকে কিছু বেসিক কিছু বিষয় চাবে, এটাকে প্রথম আগে একটু করে নিতে হবে, না হলে আমরা তখন কাজের জন্য একটু এলোমেলো হয়ে যাবে। তো WooCommerce যা করতে হবে সেটা হচ্ছে সেট আপ মাই স্টোর। ওকে, স্টোর সেট আপ করে নিব। এখানে আপনি যাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা ক্লায়েন্টের জন্য করতেছি ধরলাম, এটা এখানে ক্লিক করব। ওকে,
আমার স্টোরের নাম কি? বিজ অফ মার্ট। এটা কি ইন্ডাস্ট্রিতে যাবে? এটা হচ্ছে, যদি এখানে কোনো কিছুর সাথে ইন্ডাস্ট্রির সাথে না মিলে, ক্যাটাগরির সাথে না মিলে, তখন আপনি আদার দিতে পারেন। আমি যে ভাবলাম যে এটা ক্লোথিং অ্যাক্সেসরিজ। বাংলাদেশ, ঢাকা, ঠিক আছে। ইমেল সব কিছু ঠিক আছে। এটা না দিলেও হবে, এখানে কন্টিনিউ। আচ্ছা, এগুলা যা আছে এগুলো আমরা কোনো কিছু দিব না, এগুলো আমাদের প্রয়োজন নাই। এগুলো এক্সট্রা আরো অনেক প্লাগইন আছে, আমাদের এই প্লাগইনগুলো লাগবে না। আমরা প্রয়োজনে যে প্লাগইনগুলো প্রয়োজনে সেগুলো শুধু রাখবো, অন্য প্লাগইনগুলো আমরা রাখবো না। এখন আমাদেরকে একটা প্রোডাক্ট দিতে বলছে। আচ্ছা, প্রোডাক্ট দেওয়ার আগে আমাদের একটু কাজ করতে হবে। এই যে ই-কমার্সের আগে কিন্তু এই ই-কমার্সটা ছিল না, ইনস্টল করার পরে ই-কমার্সটা চলে আসছে। তো ই-কমার্সটা আসার পরে এখানে একটা সেটিংস নামে একটা অপশন আছে। তো সেটিংসে যদি আমরা ক্লিক করি, সেটিংসে ক্লিক করার পরে এখন আমাদেরকে আমাদের যে বিজনেসের মানে অ্যাড্রেস, ঠিকানা, ওই ইনফরমেশনগুলো আমাকে দিয়ে এখানে একটা ফিল আপ করতে হবে। অ্যাড্রেস লাইন 1 ধরলাম যে এখানে একটা মানে অ্যাড্রেস দিয়ে দিই। ধরি যে এই এই হচ্ছে মিরপুর। এটা যে ই-কমার্স থেকে যে সেটিংস গেলে তখন আপনাকে এই অপশনটা আসবে। ধরলাম যে মিরপুর 2, মানে এটা হচ্ছে আপনারা আপনাদের যে বিজনেসের অ্যাড্রেস বা ক্লায়েন্টের বিজনেস অ্যাড্রেস সেটা দিবেন। সিটি হচ্ছে ধরি মিরপুর। মিরপুর 2 বলতে এটা কাজীপাড়া, ধরি কাজীপাড়া। কারণ এটা কেন লাগবে আমি পরে বলতেছি। এইটাতে আপনার হচ্ছে যে বিজনেসের যে লোকেশন, একটা বিজনেসের তো অ্যাড্রেস থাকে না? সেটাই হচ্ছে ইনফরমেশন, সেটাই আপনি এখানে দিবেন। এখন আপনার বিজনেসের অ্যাড্রেস যেটা সেটা আপনি দিবেন। যদি ক্লায়েন্টের জন্য হয় ক্লায়েন্টের কাছে জেনে নিবেন। আমি ধরে নিলাম যে ক্লায়েন্টের বিজনেস হচ্ছে কাজীপাড়াতে মিরপুর 2 এ। এখানে আমি পুরোপুরি অ্যাড্রেস লিখলাম না, একটা ডেমো দিলাম। সিটি মিরপুর, দেশ তো অবশ্যই বাংলাদেশ, ঠিক আছে। পোস্ট কোড, তার পোস্ট কোড হচ্ছে, আমি ধরে নিলাম যে 1250 কিছু একটা। সেটা ক্লায়েন্টের কাছে জেনে নিবে। সেলিং লোকেশন, সে হচ্ছে মানে তার অ্যাডটা সে চাইলে মানে বিশ্বের সকল দেশের জন্য দেখাতে পারে, কিন্তু সে শিপিং করবে শুধুমাত্র বাংলাদেশে। আমরা এরকম করতে পারি। অথবা তার অ্যাড অন্য অন্য জায়গায় দেওয়ার দরকার নেই, আমরা শুধুমাত্র বাংলাদেশেই দিব। তাহলে সেল টু স্পেসিফিক কান্ট্রি, কান্ট্রির নাম হবে বাংলাদেশ। তখন এই যে সেল টু অল কান্ট্রিজ, এটা রাখতে হবে। আচ্ছা, মানে তাহলে সে অন্য দেশ থেকেও এগুলো অর্ডার করতে পারবে, বাইরের দেশগুলো থেকে অর্ডার করতে পারবে। এখন কিন্তু যেহেতু আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি, সবকিছু দেখাবে বাংলাদেশের, মানে ডিস্ট্রিক্ট দেখাবে বাংলাদেশের, সিটি, যা কিছু প্রয়োজন সবকিছু বাংলাদেশে দেখাবে, অন্য কোনো দেশ এখানে শো করবে না। আচ্ছা, তারপরে আমরা আমরা চাইলে এটা করতে পারি যে আমরা চাইলে সকল দেশ থেকে অর্ডার করতে পারবে, কিন্তু আমরা শিপিং করব, মানে কুরিয়ার করব শুধুমাত্র বাংলাদেশে, সেটাও সিলেক্ট করতে পারি। অথবা শুধুমাত্র বাংলাদেশ সিলেক্ট করেও কাজ করতে পারি। এখন আমরা বাংলাদেশ দিয়ে দিলাম শিপিং লোকেশনে। এটা তো অবশ্যই স্পেসিফিক দিতে হবে, আমরা তো বাইরের দেশে দিতে পারবো না, এটা অবশ্যই বাংলাদেশ দিতে হবে, কারণ আমাদের বাংলাদেশ ভিত্তিক যেহেতু বিজনেসটা। এটা এখানে সার্চ করলেও চলে আসে এবং একটু নিচে গেলেও চলে আসে। ওকে, বাকি সবকিছু ঠিক আছে। আ আপনি যদি বিজনেসের জন্য যদি কোনো ট্যাক্স থাকে তাহলে এই ট্যাক্সগুলো এড করে দিবেন, নাহলে এটা প্রয়োজন নাই। কুপন-টুপন এগুলা প্রয়োজন নাই। এগুলা আমাদের ওই ই-কমার্সের যে মেইন ওয়েবসাইট সেটার জন্য তখন প্রয়োজন হবে। বা এই ট্যাক্সগুলো এগুলো মেইন ওয়েবসাইটের জন্য প্রয়োজন হবে। আমরা কারেন্সি হিসেবে বাংলাদেশী টাকাই রাখবো, কারণ আমাদের মানে প্রোডাক্টগুলো যেন বাংলাদেশী টাকাতে দেখায়। তারপরে এম টাকার পরে দশমিকের পরে কি শূন্য-টূন্য দেখাবে কিনা? একটা শূন্য দেখাতে পারে, একটা শূন্য রাখলাম। এই হচ্ছে, এতটুকু দেওয়ার পরে সেভ চেঞ্জেস। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ঢাকার ভিতরে যদি ডেলিভারি চার্জ হয় তাহলে 70 টাকা, ঢাকার বাইরে হলে 120 টাকা। এটা করা লাগে না, এটা করতে হবে হচ্ছে যে শিপিং থেকে। ই-কমার্সের সেটিং থেকেই আপনি প্রথমত হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি যাবেন শিপিংয়ে। শিপিংয়ে যাওয়ার পরে এখন আপনাকে দিতে হবে যে আপনি মানে ঢাকা থেকে বলবেন যে ঢাকা থেকে, মানে ওই যে এখানে অ্যাড জোন, একটা জোন অ্যাড করবেন। জোনের নাম দিলেন হচ্ছে ঢাকা। বাংলাতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঢাকা সিটি। আর এটাতে হবে ঢাকা। জোনের নাম যেহেতু আমরা ঢাকা দিছি তাহলে এটাতে হবে ঢাকা। এই যে এশিয়া, ঢাকা, বাংলাদেশ, এই যে আসছে। এতটুকু দেওয়ার পরে
অ্যাড শিপিং মেথড। এখন আপনারা কি শিপিং কি ফ্রি দিবেন? মানে আপনি কি শিপিং ফ্রি দিবেন নাকি ঢাকার ভিতরে আপনি ডেলিভারি চার্জ নেবেন? সেটা নির্ভর করে উপরে আপনার উপরে। যদি আপনি ফ্রি দেন তাহলে এই ফ্রিটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ডেলিভারি চার্জ নেন তখন এই যে ফ্ল্যাট রেট এটাতে আগে সিলেক্ট করবেন। করে তখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এই নামটা দিয়ে দিবেন হচ্ছে ঢাকার ভিতর ঢাকা সিটিতে ৳৭০ এরকম কিছু দিয়ে দিবেন। এখন ৳৭০ না এই যে ৳৭০ এখানে দিয়ে দিতে হবে। আর যেহেতু এখানে কোনো ট্যাক্স নিয়ে আমরা কোনো কাজ করব না, ট্যাক্সের কোনো তাই বিষয় থাকবে না। তাহলে এইটুকু করার পরে ক্রিয়েট এন্ড সেভ। এই যে একটা জোন ক্রিয়েট হয়ে গেল ঢাকা সিটিতে ৳৭০। এখন আরেকটা মেথড আমরা ব্যবহার করব ফ্ল্যাট রেট। এটা হবে হচ্ছে কন্টিনিউ। এটা হবে হচ্ছে সিটির বাইরে। আচ্ছা, সিটির বাইরে ৳১৩০ ট্যাক্সেবল অবশ্যই হবে না। ১৩০ ক্রিয়েট এন্ড সেভ। তার মানে আমরা ঢাকা সিটির ৳৭০, ঢাকা সিটির বাইরে এটা হচ্ছে যে শিপিং কস্টটা যেটা সেক্ষেত্রে তখন আপনার এই জিনিসটা মানে কাস্টমার সিলেক্ট করবে। যখন ঢাকা সিটিতে মানে সে যখন ঢাকা সিটি দিবে তখন ৳৭০ দেখাবে, যখন সিটির বাইরে হবে ঢাকার বাইরে হবে তখন সে ৳১৩০ করতে হবে। তো এইটুকু করার পরে এখন এখানে আপনার মানে পেমেন্ট পরে যেতে হবে। পেমেন্টের মধ্যে আমরা যা করি বেশিরভাগই যা করি আমরা তো অনলাইন পেমেন্ট নেই না। যদি আমাদের অনলাইন পেমেন্ট না নেওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা অফলাইন পেমেন্ট এখানে গিয়ে তারপরে ওই যে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিই। যেহেতু ক্যাশ অন ডেলিভারি থাকে আমাদের মেইন, এই জন্য ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিই। আর বাকিগুলো আমরা কিছু করি না। এতটুকু পর্যন্ত হচ্ছে মেইন কাজ। এইটার এতটুকু পর্যন্ত কাজ। এখন আপনি যদি এখন যদি আমরা যদি ইয়াতে আসি, আমাদের সাবডোমেনে আসি, রিলোড করি, দেখাচ্ছে কিছু নাই। কারণ কিছু নাই কি কারণ আমরা তো এখানে এখনো কোনো প্রোডাক্ট আপলোড দেই নাই। এখন আমাদের প্রোডাক্ট আপলোড দিতে হবে। আমরা এখানে প্রোডাক্ট আপলোড দিব। প্রোডাক্ট কমার্স থেকে প্রথমত সেটিং থেকে আমাদেরকে জেনারেল থেকে কাজটা করে নিতে হবে, শিপিং থেকে কাজটা করে নিতে হবে, পেমেন্ট থেকে। আচ্ছা তাহলে মিটিং লিংক আরেকটা দিই, আরেকটা দিয়ে তারপরে আমরা মানে কথা বলি এবং এর মধ্যে এগুলো কথা বলতে থাকি। ল্যান্ডিং পেজ তৈরি করতে কিন্তু আসলে এত সময়টা লাগে না, কিন্তু সময়টা একটু বেশি লাগে হচ্ছে প্রথম দিকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, ওই তারপরে ওই যে কমার্স সেট আপ করতে হয়। এই বিষয়গুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার তো। আবার ল্যান্ডিং পেজ ইনস্টল করতে এখন পরবর্তীতে শুধু দেখাবো যে আপনি শুধু একটা ল্যান্ডিং পেজ কিভাবে শুধু কাস্টমাইজ করবেন। মানে এখন দেখাবো ল্যান্ডিং পেজ তৈরি করা পরে, তখন দেখাবো যে ল্যান্ডিং পেজ আপনার আমি যদি একটা টেমপ্লেট আপনাকে দিয়ে দিই, এইটাই আপনি শুধুমাত্র কাস্টমাইজ করে আপনি কাজটা করতে পারবেন। এটা একদম শেষে দেখাবো। এটা ল্যান্ডিং পেজ। কেউ একজন গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দেন। আর নতুন নতুন লিঙ্কে আপনারা একটু কাইন্ডলি জয়েন হয়ে যান। একটা জিনিস আসলে আমি বুঝি না যে আসলে সবাইকে বলছি যে গ্রুপে আপনারা মানে মেসেজগুলো চেক করবেন, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি কয়জনকে আসলে এইভাবে ইয়ে করতে পারবো, মেসেজ চেক করে তাদেরকে লিঙ্ক দেয়া একটু ঝামেলা হয়ে যায় আসলে এভাবে। না সেটা বলতেছি না, সেটা বলতেছি যে মানে গ্রুপে যুক্ত থাকার পরেও যারা বলে যে আসলে মানে ওই আলাদা করে লিঙ্ক চাওয়াটা, এটা আর কি বলতেছি, সেটা তো একটু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, দিয়ে দিব। কিন্তু গতকালকের ভিডিওটাকে একটু এডিট করা লাগবে কারণ এটাতে একটু সাউন্ডটা একটু ঝামেলা ছিল। না আপাতত আগামীকালকে আমরা তো আজকে কমপ্লিট করে দিব। আগামীকালকে আপাতত ক্লাস হবে না। পরবর্তীতে গ্রুপে পোল করে দেখব যে কখন ই-কমার্সের ইয়াটা কখন করা যায়। না ই-কমার্স ল্যান্ডিং পেজ তো আসলে ল্যান্ডিং পেজটা তো একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য। আর ই-কমার্সের ওয়েবসাইট তো আসলে আপনি সব ধরনের প্রোডাক্ট আপনি রাখবেন। সব ধরনের প্রোডাক্ট রাখার জন্য। হ্যাঁ, ই-কমার্সে সব ধরনের প্রোডাক্টই রাখা যাবে। আর ল্যান্ডিং পেজটা একটা নির্দিষ্ট প্রোডাক্টকে টার্গেট করে করা হয়। আচ্ছা কাইন্ডলি একটু দ্রুত সবাই জয়েন হয়ে যান। তাহলে আমরা একটু সময়টা বেশি পাবো। ক্লাস তো মানে ওই ভাবছিলাম তো যে অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, মানে ২ ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু দেখতেছি যে ২ ঘন্টার মধ্যেই হয় নাই, কমপ্লিট হয় নাই। এখন মানে আপনারা কতক্ষণ আছেন সেটা ডিপেন্ড করবে আর কি। তো আজকেই আজকে শেষ করে দিব, আজকে শেষ করে দিব, কিন্তু অনেকের অনেক কিছু আগ্রহ জানার ব্যাপার থাকে, তো এগুলা কথা বলতে তখন দেখা যাচ্ছে যে এগুলো না বললেও কনফিউশন থেকে যায়। আসলে শুরু থেকে বলছিলাম মেবি যে একটা মানে যদি একদম শুরু থেকে একবারে সবকিছু ডিটেলস আলোচনা করা যায় তো একটা ল্যান্ডিং পেজের, শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজের উপরেই আসলে ১ সপ্তাহ কন্টিনিউ করা সম্ভব। ১ সপ্তাহ কন্টিনিউ করলে হয়তো বা একটা একটা পর্যায়ে যাওয়া সম্ভব
ল্যান্ডিং পেজের উপরে। হয়তোবা এখানে অনেক কিছু ব্যাপার থাকতো যে দেখাতো, মানে এখানে থাকতো হয়তোবা কিভাবে কালার নির্বাচন করতে হয়, কালারগুলা কিভাবে ফুটে ওঠে, কিভাবে দেখা যাচ্ছে যে মানে ওই হুক পয়েন্টগুলা কিভাবে রাখতে হয়, টাইটেলগুলাকে কিভাবে হুক করতে হয়, আকর্ষণীয় করতে হয়, এটার উপরে কথা থাকতো। তো এরকম মানে দেখা যাচ্ছে সাইকোলজিক্যাল যে কিছু ব্যাপার থাকে, বিজনেসের সাথে সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে। তো ওই সাইকোলজিটাকে কিভাবে হিট করতে হয় বিজনেসের সাথে ইন্টিগ্রেট করতে হয়। তো এটা তো আসলে অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। এখন ভাবছিলাম যে ২ ঘন্টার মধ্যে আমাদের মানে একদম কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখনো কমপ্লিট হয়নি। গ্রুপে লিংক দেওয়ার পরেও যদি আসলে পার্সোনালি মেসেজ করে লিংক চায়, এটা একটু আচ্ছা, মানে সবাই তো আসলে গুগল মিটটা বুঝে বা সবার ফোনে ইনস্টল থাকে। এখন অন্য কিছুতে গেলে তখন আবার অনেকে জয়েনই হতে পারবে না। সেটার একটা ব্যাপার থাকে। আচ্ছা, সমস্যা নেই। গুগল মিটটা নেক্সট টাইম একটা গুগল মিটের একটা সাবস্ক্রিপশন নিয়ে তখন কথা বলবো। কারণ এটা যখন স্টার্ট হয় তখন থেকেই আসলে টাইমার শুরু হয়ে যায়। এটা মাইন্ডসেটের উপরে একটা প্রভাব পড়ে যে আসলে কখন শেষ হয়ে যাচ্ছে কিনা বা কি। শেষের দিকে অনেকটা সময় নষ্ট হয়ে যায় এটার জন্য। আমরা ওয়েব সার্ভিস দিই, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। এগুলা নিয়ে মেইনলি কাজ করা হয়। তারপরে ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ব্র্যান্ড ম্যানেজিং এই ধরনের সার্ভিসও দেওয়া হয়। এর জন্য সার্ভিসটা সবার প্রয়োজন হয় না, একটু মানে এই ধরনের কাজগুলো একটু কমই হয়। ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা লোকাল ইন্টারন্যাশনাল দুইটাই চলে। আর স্পেসিফিক মার্কেটিং রিলেটেড সার্ভিসগুলো একটু দেশের ভিতরে। হ্যাঁ, অবশ্যই রিকোয়ারমেন্ট থাকবে। আপনি যখন একটা ইন্টারন্যাশনালি একটা করতে চাবেন তখন তো অবশ্যই বিষয়গুলো একটু ভালোভাবে জানতে হবে, এবং আপনাকে এমনভাবে জানতে হবে যেন মানে আপনি নিজেই আরেকজনকে জানাতে পারেন, বোঝাতে পারেন। আবার শুরু করি। তো আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। যদি দেখা যায় একটু একটু জাস্ট এনশিওর করেন যে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে যে আমরা যখন ই-কমার্সটা ইনস্টল করছি, ই-কমার্সটা কেন ইনস্টল করছি? কারণ ই-কমার্স করতে গেলে মানে এটা কিন্তু একটা ই-কমার্সের পার্ট। ওই ল্যান্ডিং পেজটাও কিন্তু একটা ই-কমার্সের পার্ট। কারণ ল্যান্ডিং পেজে তো প্রোডাক্ট থাকে। এখান থেকে প্রোডাক্ট অর্ডার করা যায়। যদি প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট অর্ডার করা যায় বা ওই কাস্টমার রিভিউ, মানে এই বিষয়গুলো যদি থাকে তাহলে এটা কিন্তু মূলত একটা ই-কমার্স। তো ওই ই-কমার্সের একটা ক্ষুদ্র একটা অংশ হচ্ছে ল্যান্ডিং পেজ। তো যেহেতু ই-কমার্সের জন্য অবশ্যই ই-কমার্সটা লাগবেই। আর ই-কমার্সটা দেওয়ার পরে এই সেটিং গুলো করতে হয়। জেনারেল থেকে আমরা যে সেটিং গুলো করলাম, শিপিং থেকে করলাম, পেমেন্টে করলাম। ভিডিও থেকে তখন হয়তো বা এগুলা প্র্যাকটিস করতে পারবেন। এগুলা বারবার বললে মানে সময় নষ্ট হবে। আর আমরা এদিকে যাচ্ছি না। না, না, ই-কমার্স আলাদা সাইট না। আচ্ছা, মনে হয় আমরা ওই প্রশ্ন উত্তর পরে নিব। তখন আপনার যত প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করেন। প্রয়োজনে আবার লিংক দিব। সমস্যা নাই। যার প্রয়োজন থাকবেন। আমরা কথা বলবো আরো। অসুবিধা নেই। যতটুকু সময় পর্যন্ত আছেন। এখন আমরা একটু কন্টিনিউ করে ফেলি। কারণ নাহলে দেখা যাবে যে এটা শেষ করাটা একটু কঠিন হয়ে যাবে। বোরিং ফিল করবে অনেকেই। তো আমরা বলছিলাম কি, আমাদের যখন একটা ওয়েবসাইট তৈরি করি বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা প্রয়োজনীয় থিম ইনস্টল দিব, প্রয়োজনীয় প্লাগইন ইনস্টল দিব। তো প্লাগইন ইনস্টল দিয়েছিলাম ওই যে এই মানে ইয়া থেকে, অ্যাপিয়ারেন্স থেকে থিম, এটা প্লাগইন, সরি, থিম ইনস্টল দিয়েছি, এখন হচ্ছে প্লাগইন। এই প্লাগইন থেকে আমরা কি ইনস্টল দিয়েছি? এখন যদি আমরা যাই প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনস, এখানে যাই, আমরা প্লাগইন থেকে ইনস্টল দিয়েছি হচ্ছে এলিমেন্টর। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার সাথে সাথে কিছু প্লাগইন চলে আসে যেগুলো আসলে আমাদের প্রয়োজনে, এগুলাকে আমরা ডিলিট করে দিই। শুরু থেকে করার দরকার ছিল, খেয়াল ছিল না। তো প্রথমত আমরা ইনস্টল দিতে হচ্ছে এলিমেন্টর। এটা দিয়ে আমরা ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করব। আর ই-কমার্সের যে ফাংশনালিটি থাকে অর্ডার করার, সেটা হচ্ছে, সেটার জন্য হচ্ছে কমার্স নামে একটা প্লাগইন। মনে রাখতে হবে কমার্স হচ্ছে একটা প্লাগইন, এলিমেন্টর একটা প্লাগইন। আচ্ছা, এখন প্লাগইন কি, থিম কি? থিম হচ্ছে যে ওয়েবসাইটের যে চেহারা, সেই চেহারা। আর এই চেহারার মধ্যে আরো কি আপনি কি অ্যাড করবেন, সেটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে। যেমন ওই এলিমেন্টর কেন নিয়েছি? এলিমেন্টরের মাধ্যমে আমরা ওই ডিজাইনটা করব। আর WooCommerce প্লাগইনের মাধ্যমে কি করব? এই যে অর্ডার করার যে অপশনগুলো বা প্রোডাক্ট রাখি, প্রোডাক্ট এড করব, এগুলা করব। এই হচ্ছে প্লাগইনের কাজ আর হচ্ছে থিমের কাজ। আচ্ছা, এখন আমাদের আরো কিছু প্লাগইনের দরকার আছে, যে প্লাগইনগুলো আসলে নরমালি ফ্রিতে পাওয়া যায় না, বা ফ্রিতে যেটা পাওয়া যায়, যদি এই প্লাগইন থেকে এড নিউ প্লাগইন, নতুন একটা প্লাগইন ইনস্টল করার জন্য এড নিউ প্লাগইনে যাই, আমাদের এই যে আমরা যে ল্যান্ডিং পেজটা বানাই, সেই ল্যান্ডিং পেজটা হচ্ছে আরেকটা প্লাগইনের থ্রুতে হয়। সেটা হচ্ছে কার্ট ফ্লো। কার্ট ফ্লো কার্ট ফ্লোজ নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইনের সাহায্যে, এই যে কার্ট ফ্লোজ, এটা আমাদের মানে ওই কি বলে, ফ্রিও আছে এবং প্রিমিয়ামও আছে, মানে পেইডও আছে।
তো আমরা ফ্রি ব্যবহার করব এবং পেইড দুইটাই ব্যবহার করব, যেহেতু পেইডটা আসলে মানে ওই আমার কাছে আছে, যেহেতু সেজন্য আমরা এখান থেকে আর ব্যবহার করছি না, আমাদের যেটা আছে সেখান থেকে নিয়ে আমরা ব্যবহার করব। এখন আবার প্লাগইন থেকে আবার অ্যাড নিউ প্লাগইনে গেলাম। যাওয়ার পরে এই যে এখানে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছি যে এখানে আপলোড প্লাগইন নামে একটা অপশন আছে। আচ্ছা, এইগুলোকে আমরা ক্যান্সেল করে দেই। আপলোড প্লাগইন নামে অপশন আছে, যেগুলো আমাদের চাইলে এখান থেকে প্লাগইন অ্যাড দিয়ে আমরা এখান থেকে প্লাগইন সার্চ করে আমরা এখান থেকে ইনস্টল করতে পারি। যদি আমাদের কাছে প্লাগইন থাকে সেটা আমরা আপলোড করতে পারি এইটা এই অপশনের মাধ্যমে। আপলোড প্লাগইনে ক্লিক করব, তারপরে ওই যে চুজ ফাইল, এখন আমাদের কম্পিউটারে কোথায় প্লাগইনটা আছে সেটা দেখাই দিতে হবে। ল্যান্ডিং পেজ, প্লাগইনস। এখন এই প্লাগইনগুলো কিন্তু আসলে প্রয়োজন হয়। তার মানে আমি সবগুলো প্লাগইন দেখাচ্ছি না, কারণ সবগুলো প্লাগইন দেখাইতে আরো অনেক সময় লেগে যাবে। তো আমরা এলিমেন্টর ইনস্টল দিলাম, এলিমেন্টর প্রো। আচ্ছা, এখানে আরেকটা কথা মানে বিষয় আছে। আমরা যে এলিমেন্টরটা ইনস্টল দিলাম, আমরা যে এলিমেন্টরটা প্লাগইন থেকে যদি ইনস্টল প্লাগইনসে যাই, আমরা যে এলিমেন্টরটা ইনস্টল দিলাম, এলিমেন্টর ভার্সন হচ্ছে 3.3.2, এই যে ভার্সন। এখন এলিমেন্টরও কিন্তু একটা পেইড ভার্সন আছে, যেটা প্রিমিয়াম, মানে কিনে নিতে হয়। আবার কার্ড ফ্লোজ একটু আগে যাকে দেখালাম, যে কার্ড ফ্লোজেরও কিন্তু একটা প্রিমিয়াম ভার্সন আছে এবং একটা ফ্রি ভার্সন আছে। এখন যেহেতু আমরা প্রিমিয়াম গুলা এই মুহূর্তে কিনে নিচ্ছি না এবং আমাদের কাছে রিয়েল আপডেটটা নাই, সেই জন্য আমাদের কাছে যেহেতু আগের ভার্সনটা আছে, সেই জন্য আমরা কি করব, এলিমেন্টরটা এখান থেকে ইনস্টল না দিয়ে আমাদের যেটা আছে সেখান থেকে ইনস্টল করব। নাহলে কি হবে, এলিমেন্টর হচ্ছে ফ্রিটা হচ্ছে আপডেট ভার্সন, আর আমার এলিমেন্টর মানে প্রো সেটা হচ্ছে ব্যাক ভার্সন, আগের ভার্সন। দুইটা জিনিসে কাজ করবে না। তখন কি করব আমরা, এই দুইটা জিনিস আমরা এখান থেকে আমাদের কাছ থেকে যেগুলো আমাদের কাছে আছে সেখান থেকে আমরা এটাকে ইনস্টল করব। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এগুলো। প্রথমত হচ্ছে এলিমেন্টরটা ইনস্টল দিব। আচ্ছা, এটাকে করে নিতে হবে, এটাকে জিপ করে নিতে হবে, সেন্ড টু কম্প্রেস। আচ্ছা, আমাদের এলিমেন্টর লাগবে, এলিমেন্টর প্রো লাগবে, এটাকেও আমরা জিপ কম্প্রেসর দিয়ে রাখি। তারপরে হচ্ছে এলিমেন্টস কিট, এটা লাগবে কম্প্রেসড। কমার্স তো দিয়ে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এলিমেন্টর প্রো। সিস্টেমটা খুব স্লো করতেছে, যে সাধারণত হয়তো কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু এত স্লো করতেছে কেন যে বুঝলাম না। আচ্ছা, এলিমেন্টর মনে হয়ে গেছে, তাহলে আমরা প্রথমত এলিমেন্টরটাকে ইনস্টল দিই, আর ওইদিকে এটা হতে থাকুক। ফাইল ইজ এমটি। ও আচ্ছা, এটা কমপ্লিট হয় নাই এখনো। কার্ডফ্লোটা হয়ে গেছে, এখন শুধু কার্ডফ্লোটা ইনস্টল করছি। কার্ডফ্লো প্রো মানে যেটা প্রিমিয়াম, সেটা ইনস্টল নাও ক্লিক করার পরে এখন আমাকে চাবে যে কার্ডফ্লো দিতে চাবে, মানে ওইটা প্রিমিয়াম দেওয়ার পর দিলে তখন সেটা আবার ফ্রিটাও লাগে, দুইটাই লাগে। আচ্ছা, এর মধ্যে আমি এই জিনিসগুলোকে একটু করে রাখি। কার্ডফ্লোস। আচ্ছা, এটা এটা ইনস্টল হয়েছে, এখন অ্যাক্টিভেট করব এই প্লাগইনটা। কার্ডফ্লো প্লাগইনটা অ্যাক্টিভেট করে নিলাম। এখন আমাদেরকে বলতেছে ইনস্টল কার্ডফ্লো নাও, মানে যেটা ফ্রিটা এখন ফ্রিটা দিতে হবে। সিস্টেমটা স্লো হয়ে যাওয়াতে আসলে কাজের ফ্লোটাই নষ্ট হয়ে গেছে। এটাকে একটু মানে ফ্রেশ করার চেষ্টা করতেছি, দেখি। আশা করি এইবার ভালো রেসপন্স করবে। আচ্ছা, কার্ডফ্লোস প্রোটা ইনস্টল দিয়ে দিই, এর মধ্যে আমরা এটাকে কম্প্রেসড করে দিই। এখন হচ্ছে কার্ডফ্লো, মানে ধাপে ধাপে আপনাকে সবগুলো প্লাগইন ইনস্টল দিতে হবে এই কাজগুলো করার জন্য। কার্ডফ্লোস, কার্ডফ্লো প্রো দিছি, তারপর হচ্ছে এলিমেন্ট কিট আসতেছে, ওইটা কমপ্লিট হলে তখন এলিমেন্ট কিট কিট দিব। এগুলো হচ্ছে প্লাগইন। এই প্লাগইনের সাহায্যে আমরা ওই যে ডিজাইনটা আকর্ষণীয় লুকটা, এই লুকটা কিন্তু আমরা এই প্লাগইনের সাহায্যে করব। আর কার্ডফ্লোস প্রো হচ্ছে আমরা যে ওই ল্যান্ডিং পেজ বলি, এই ল্যান্ডিং পেজের যে স্ট্রাকচারটা সেটা তৈরি করে দিয়ে হচ্ছে কার্ডফ্লো। এজন্য কার্ডফ্লো প্রো থাকলে কার্ডফ্লো দুইটাই অ্যাড করতে হয়, দুইটা দিয়ে দুইটা প্লাগইন ইনস্টল দিতে হয় এবং পরবর্তীতে কার্ডফ্লো এপিআই অ্যাক্টিভেটেড। ওকে, ওয়েলকাম আসছে। নেক্সট আমরা এখানে এলিমেন্টরটা দিয়ে দিব। আচ্ছা, এলিমেন্টরটা মনে হয় এখনো দেয়া হয় নাই, এলিমেন্টরটা এখনো করা হয় নাই।
সরি, আসলে এই যে অনাকাঙ্ক্ষিত এই টেকনিক্যাল ইস্যুগুলোর জন্য গতকালকে এই ধরনের একটা ইস্যু হয়েছিল শুরুর দিকে, আর আজকে একদম শেষের দিকে। আচ্ছা, তাহলে এখন আমাদের হচ্ছে এলিমেন্টস কিট আসছে না, এলিমেন্টস কিট আসে নাই, কমপ্লিট হতে হবে আগে। আচ্ছা, এলিমেন্টস কিটটা আসছে, এটা দিয়ে দিই। আর মানে আমার এই যে পিসিতে কাজ করছে, এই পিসির কনফিগারেশনের মানে হিসাবে এটা কয়েক সেকেন্ডে হয়ে যায়, নর্মালি কয়েক সেকেন্ডে হয়ে যায়। কিন্তু এটা এখন এত পরিমাণ প্রবলেম করতেছে, এখন এটাকে পিসিকে রিস্টার্ট করলে আবার সবকিছু এলোমেলো হয়ে যাবে। এখন রিস্টার্ট তো আর কি করা যাচ্ছে না এই মুহূর্তে, কমপ্লিট করে তারপরে রিস্টার্ট করবো আর কি। সরি, আসলে এই অনাকাঙ্ক্ষিত একটা টেকনিক্যাল মানে ইস্যুর জন্য আপনাদের সময়টা একটু বেশি নষ্ট হচ্ছে আর কি। আচ্ছা, এখন তাহলে এলিমেন্ট কিটটা আমরা ইনস্টল দিই। এলিমেন্টস কিট, এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে আমরা যেসব কাজ করতে পারবো না, সেটার কিছু কিছু বিষয় আছে যে সবগুলা, মানে কিছু কিছু প্লাগইন আছে যে প্লাগইনের কিছু লিমিটেশন থাকে, সেই লিমিটেশনগুলো হচ্ছে অন্য আরেকটা প্লাগইন দিয়ে আমরা সলভ করে ফেলি। এলিমেন্টস কিট দিয়ে সুন্দর ডিজাইন, কিছু ডিজাইন আছে, এগুলো ডিজাইনগুলো আমরা এলিমেন্টস কিট দিয়ে নিয়ে আসি। আর এলিমেন্টর দিয়ে মূলত এলিমেন্টর হচ্ছে মেইন বেসটা আর কি, এটার উপরে বেস করে আরো অনেক প্লাগইন আছে, আমাদের প্রয়োজনে আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করি। আচ্ছা, এলিমেন্টর এলিমেন্টর প্রো দুইটাই লাগবে। কার্ডফ্লো প্রো, তারপর হচ্ছে এলিমেন্টর প্রো, এলিমেন্টস কিট। আর WooCommerce হচ্ছে আমরা ওই ইয়া থেকে ইনস্টল করব। এই হচ্ছে মেইনলি আমাদের প্লাগইন, যে প্লাগইনগুলো রিকোয়ারমেন্ট, এই প্লাগইনগুলো লাগবে কাজের শুরুতে। আচ্ছা, এখন এতে যাই। আচ্ছা, এটাকে অ্যাক্টিভেট করে দিই। আর এখানে যাচ্ছে, আমরা এখানে যখন আমরা কার্ডফ্লোটা ইনস্টল করি তখন কার্ডফ্লো সে কোন পেজ বিল্ডারের সাথে কাজ করে এগুলোকে বলা হচ্ছে পেজ বিল্ডার। মানে আমরা যে ইয়ে প্লাগইনের সাহায্যে পেজ তৈরি করি, পেজের ডিজাইন করি। তো এখানে অনেকগুলো প্লাগইন হচ্ছে, আমরা যেহেতু এলিমেন্টরের সাহায্যে কাজ করবো, এটা এলিমেন্টরটাকে তাকে চিনিয়ে দিব। তো পরবর্তীতে যখন আমরা কোনো এডিট করব তখন সে এলিমেন্টরের সাহায্যে ওপেন হবে। তো এটা দেওয়ার পরে সেভ ইন কন্টিনিউ দেওয়ার পর পরে নেক্সট স্টেপে যাবে। বলতেছে যে এখন বলতেছে যে WooCommerce ইনস্টল হয়েছে, কার্ট রিকভারি, এটা এই নতুন আরেকটা প্লাগইন বলতেছে, সে এই প্লাগইনটা ইনস্টল দেওয়ার জন্য। যে কোনো কারণে কার্ট থেকে যদি মানে ওই ইয়া হয়, মানে প্রোডাক্ট পারচেস না করতে পারে, যে কার্টের যে একটা ইয়া থাকে, প্রোডাক্ট না পারচেস করতে পারার যে একটা বিষয়, সেটা সে ট্র্যাক করবে। সেটার জন্য আর কি এটা, তো আমরা আপাতত এটা দিয়ে রাখি, সমস্যা নেই। এখন এখানে সে তার মতো করে কিছু টেমপ্লেট দেখাচ্ছে, চেকআউটের কিছু টেমপ্লেট দেখাচ্ছে, চাইলে আমরা এই ধরনের যে কোনো একটা চেকআউট নিতে পারি এবং আমরা আমাদের মতো করে তৈরি করতে পারবো। কারণ আমরা যেহেতু আমাদের মতো করে তৈরি করবো, তাহলে এগুলো নিচ্ছি না, আমরা নেক্সটে যাচ্ছি। এখন আমাদের যে ফার্স্ট নেম লাস্ট নেম, এটা একটা দিয়ে দিই। ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে বিজনেসের নামটা হবে, ইমেল অ্যাড্রেস যা আছে তাই থাকুক। সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, আমাদের কার্ড ফ্লোটা মানে সঠিকভাবেই ইনস্টল হয়েছে, এটা এর জন্য কংগ্রেচুলেশনস এটা দেখাচ্ছে। এখন আমরা ফিনিশ স্টোর সেটআপে যদি যাই, এখানে যদি ক্লিক করি, মানে ধাপে ধাপে আসলে দেখা মানে যে দিতে হবে, সে যেভাবে যেভাবে বলতেছে ওইভাবে দিতে হবে। এখন এটা এখানে যাওয়ার পরে আমাদেরকে কিছু বাই ডিফল্ট সে কিছু ল্যান্ডিং পেজ দেখাচ্ছে। যদি এখানে ক্লিক করি তখন দেখতে পাবো বাই ডিফল্ট কিছু ল্যান্ডিং পেজ দেখাচ্ছে। আপনি চাইলে এক ক্লিক করেই এই ল্যান্ডিং পেজটা ইম্পোর্ট করে ফেলতে পারবো আমরা। মানে আপনার যদি এই ল্যান্ডিং পেজটা ভালো লাগে, এখানে ইম্পোর্ট করলেই সে এটা ইম্পোর্ট হয়ে যাবে। লাইভ প্রিভিউ ক্লিক করলে দেখা একদম পুরোপুরি ল্যান্ডিং পেজটা দেখাবে, যে ল্যান্ডিং পেজটা যেটা আছে, ডিজাইনটা যেটা আছে, সেই ল্যান্ডিং পেজের ডিজাইনটা পুরোপুরি যে দেখাচ্ছে। তো আমরা তো আর ওই মানে তাদের ডেমো ইম্পোর্ট করছি না, আমরা আমরা হচ্ছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, মানে একদম শুরু থেকে যদি করতে চাই, প্রয়োজন অনুযায়ী যে কোনো ল্যান্ডিং পেজ এখানে সার্চ করতে পারেন। এখানে ফুডের জন্য আছে, হয়তো বা বিভিন্ন ক্যাটাগরির জন্য ল্যান্ডিং পেজ এখানে দেওয়া আছে, একটা ডেমো দেওয়া আছে, তারা একটা ডেমো দিয়ে রাখছে। তো আমরা যেহেতু শুরু থেকে নিজেরা মানে তৈরি করবো, সেজন্য হচ্ছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, স্ক্র্যাচ থেকে করব। তারপর হচ্ছে ফানেল নেম, ফানেলের একটা নাম দিব। নামটা কি দিচ্ছি, যে বিজাপ মার্ট পাঞ্জাবি, যেহেতু আমরা পাঞ্জাবির জন্য কাজ করছি, পাঞ্জাবি আমাদের ইয়ারটার নামটা দিয়ে রাখতে পারি বোঝার সুবিধার্থে।
পাঞ্জাবি। এখন ডিজাইন ইউর ফ্লো, ফানেলের নামটা দিলাম। তারপর হচ্ছে এখন হচ্ছে আমার ফ্লোটা ডিজাইন করব, মানে ধাপে ধাপে যে ডিজাইনগুলো প্রসেসগুলো হয় সেটা করব। সেটা করার জন্য অবশ্যই আমার এখন এই যে অপশন চলে আসছে সেলস ল্যান্ডিং পেজ, এইটার থেকে ল্যান্ডিং পেজ, এটাই মূলত ল্যান্ডিং পেজ। এটা এখান থেকে মানে এটা মূলত ল্যান্ডিং পেজ, বাট এটা আমাদের প্রয়োজন হয় না। আমরা কাজ করি মেইনলি এটাতে চেকআউটের পেজটা। এই চেকআউটের পেজটাতে যখন কাজ করি এইটাতে ল্যান্ডিং পেজটা তৈরি হয়। এখানে ক্লিক করলে থ্যাংক ইউ পেজে নিয়ে যায়। এটা হচ্ছে একটা ফ্লো, মানে মূলত একটা মানে যখন আলোচনা করছিলাম যে আমাদের ল্যান্ডিং পেজের মানে কাজটা কি থাকে, কাজ হচ্ছে আমার অ্যাড থেকে ল্যান্ডিং পেজে যাই, ল্যান্ডিং পেজ থেকে অর্ডার কমপ্লিট করি, অর্ডার কমপ্লিট করার পরে থ্যাংক ইউ পেজ আসে, মানে হচ্ছে একটা পারচেজ হয়। এটাই হচ্ছে মূলত ল্যান্ডিং পেজের মানে বিষয়। এখন আপনি চাইলে এখান থেকে আরো ফ্লো বাড়াইতে পারবেন, যে আপনি চান যে একটা ল্যান্ডিং পেজ হবে, সেখান থেকে ক্লিক করলে আরেকটা জায়গায় যাবে, সেখান থেকে ক্লিক করলে আরেকটা জায়গায় যাবে, সেখান থেকে আরেকটা জায়গায় যাবে, তারপরে অর্ডার হবে। কিন্তু এগুলো তো দরকার নাই। মূলত একটা আদর্শ ল্যান্ডিং পেজের দুইটা স্টেপ থাকে। দুইটা স্টেপ বলতে একটা স্টেপ থাকে হচ্ছে ল্যান্ডিং পেজ, ডাইরেক্ট যে ল্যান্ডিং পেজটা এটা একটা স্টেপ, পরবর্তী স্টেপটাই থাকে এটা, আর কোনো স্টেপ থাকে না। মানে ক্লায়েন্টকে তো এত বেশি কনফিউজ করা যাবে না। তো তো এই জন্য এখন এটাকে চাইলে আমরা ওপেন করতে পারি যদি ভিউ। এখানে আমাদের এলিমেন্টরটা এখনো কমপ্লিট হয় নাই। এখানে যদি আমরা ভিউ স্টেপে যাই, কিছু দেখতে পাচ্ছি না যেহেতু আমাদের এখনো পর্যন্ত কিছু তেমন কিছু নাই। এটা তো নাই, এটা তো নেই, ব্ল্যাঙ্ক। যেহেতু আমরা প্রথমে তো ব্ল্যাঙ্ক সিলেক্ট করেছি। এখন আমাদের এইটাতে ক্লিক করে কিন্তু এডিট স্টেপ, এখানে ক্লিক করি যে পেন্সিল আইকন, পেন্সিল আইকন মানে হচ্ছে যে আমাদের এই পেন্সিল আইকন বুঝাই হচ্ছে যে আমরা এখান থেকে এডিট করতে পারবো। আর চোখের আইকন হচ্ছে আমরা এখানে মানে ওই আমাদের যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমরা দেখতে পারবো বা ভিউটা দেখতে পারবো। ভিউটা দেখার জন্য হচ্ছে এটা। আর এটা হচ্ছে পেন্সিল। আর এখানে হচ্ছে আরো এডিশনাল কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো এখান থেকে করবো। এখান থেকে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করবো। আচ্ছা, যেহেতু এখান থেকে আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে, তো শুরুর দিকে আমাদেরকে প্রোডাক্টটা অ্যাড করতে হবে হচ্ছে যে কমার্সটা যখন ইনস্টল করছি, কমার্সটা ইনস্টল করার পরে এটা নিচেই একটা প্রোডাক্টের একটা অপশন আসছে। সেই প্রোডাক্টের অপশন থেকে আমাদেরকে প্রথম আগে একটা প্রোডাক্ট অর্ডার মানে ইয়ে করে নিতে হবে। এখন আমরা ওই এখান থেকে, আচ্ছা এটাকে একটু ওই পাশে নিয়ে যাই। আহ, এখান থেকে একটা প্রোডাক্ট, এই হচ্ছে একটা প্রোডাক্ট, প্রোডাক্টের নাম, প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের নামটা দিতে হবে। আর এখানে হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে। আমি এখান থেকে প্রোডাক্টের কিছু ডিসক্রিপশন নিয়ে যাই, আপনারা আপনাদের মতো করে যে ডিসক্রিপশন সেগুলো দিবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা দিতে হবে। এটা ভাবলাম যে এটার প্রাইস হচ্ছে 2500 টাকা, একটা ডেমো দিলাম। এখানে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, এটা না দিলেও চলে বা এখানে চাইলে দেওয়া যায়। তারপর হচ্ছে প্রোডাক্টের এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ। তো আমাকে তো আগে প্রোডাক্টের ইমেজটাকে ডাউনলোড করে নিতে হবে। আমি চাচ্ছি এইটাকে নিব, আমার যে এখানে রেখে দিই। আচ্ছা, আমরা পাঞ্জাবিটাই মানে ছবিটা নিয়ে নিলাম। এখন এই ছবিটা হচ্ছে এখান থেকে যে প্রোডাক্ট ইমেজ, এখান থেকে আমাদেরকে প্রোডাক্টের ইমেজটা দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ। এটুকু দেওয়ার পরে সেট প্রোডাক্ট ইমেজ। এখন যদি এটা ই কমার্স ওয়েবসাইট হইতো তাহলে একটা প্রোডাক্টের অনেকগুলো ইমেজের গ্যালারি থাকতো, বাট এটা যেহেতু আমাদের ল্যান্ডিং পেজ এই জন্য আমরা এগুলো দিচ্ছি না। এখন এখানে একটা প্রোডাক্টের ক্যাটাগরি এটা হতে পারে কি, এটা মেন পাঞ্জাবি। ই কমার্সের ওয়েবসাইট হলে এগুলো সব দিতে হবে। আমরা এটা একটা প্রোডাক্টের ক্যাটাগরি দিলাম মেন পাঞ্জাবি, প্রোডাক্টের ডিসক্রিপশন দিলাম। এই হচ্ছে মেন বিষয়। এখন হচ্ছে পাবলিশ। এখন এই প্রোডাক্টটা যদি আমরা যে পাবলিশ করলাম, এই যে এখন পাবলিশ আসছে এবং ভিউ কার্ড আসছে, এবং যদি প্রোডাক্টস থেকে যদি অল প্রোডাক্টসে যাই তখন দেখতে পাবো যে নতুন করে একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, মানে আমরা প্রোডাক্টটা অ্যাড করলাম মাত্র। এখন এটা যদি ভিউ দেখতে চাই, এই যে এখানে ভিউটা দেখতে পারি, এই যে হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ, এখানে অ্যাড টু কার্ট ক্যাটাগরি আসছে, ডিসক্রিপশন আসছে, এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ। আচ্ছা, এখন আম, এটা এটা অ্যাড করে নিছি এই কারণে যে কারণ আমাদের তো এখানে ওই যখন আমরা ফানেলে গিয়েছিলাম, ফানেলে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু প্রোডাক্টটা ওই যে প্রোডাক্ট অ্যাড করেছি এই প্রোডাক্টটা ওই ফানেলে গিয়ে ছিনিয়ে দিতে হবে, এটার জন্য এটা করতে হবে। আচ্ছা, আমাদের এখন এলিমেন্টর প্রো করে ফেলা মানে দেওয়ার পালা, কারণ আমাদের এলিমেন্টর প্রো দেওয়া হয়নি এখনো পর্যন্ত। তাহলে এখন অ্যাড নিউ
প্লাগইনে যাব, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো, এই দুইটা প্লাগইন ইনস্টল করলেই আমাদের কাজ শেষ। প্লাগইন ইনস্টল পর্ব শেষ। এলিমেন্টর, আজকে প্রবলেমটা আসলে সব দিক দিয়ে হচ্ছে, সিস্টেম স্লো করছে, নেটটাও স্লো করছে। শুক্রবার তো এই জন্য একটু চাপটা বেশি মনে হচ্ছে, নেটের উপর দিয়ে যাচ্ছে, সবাই ফ্রি আছে, সবাই আসলে ব্রাউজিং করতেছে, এই জন্য মনে হয় একটু চাপটা বেশি যাচ্ছে। ওকে, রিপ্লেস মানে এর আগে যেহেতু এলিমেন্টর ইনস্টল দেওয়া ছিল এই জন্য আর কি, মানে এটা চাচ্ছে, এটা মানে যদি এর আগে এলিমেন্টর ইনস্টল না দিতাম তাহলে এটা চাইতো না আর কি, নর্মালি চায় না। তারপর হচ্ছে এলিমেন্টর প্রো, এখন এটা অ্যাক্টিভেট করে দিব। এখন আমাদের এলিমেন্টর প্রো, কার্ড ফ্লোজ প্রো, এই সবগুলো হচ্ছে আমরা ইনস্টল করে ফেললাম, কমার্স ইনস্টল করে ফেললাম, এবং হচ্ছে আমাদের এলিমেন্টস কিট ইনস্টল করে ফেললাম। আমাদের যা যা প্রয়োজন ছিল সবগুলো আমরা প্লাগইন পর্বটা শেষ করলাম। প্লাগইন পর্বটাতে আসলে অনেক বেশি সময় নিয়ে ফেললাম, মানে অনেক বেশি আমাদের সময় লেগে গেল অনাকাঙ্ক্ষিত কারণে। এখন হচ্ছে আমাদের এই যে কার্ড ফ্লোজ যে ইনস্টল করেছিলাম সেটা হচ্ছে এই যে কার্ড ফ্লোজ। এখান থেকে হচ্ছে আমরা যদি এখানে সরাসরি ক্লিক করি তখন দেখতে পাবো ওই যে ফানেলসে আমরা একটা ফানেলস ক্রিয়েট করে রেখেছিলাম, ভিসা মার্ট পাঞ্জাবি। আমরা এখান থেকে নতুন আরেকটা ফানেল ক্রিয়েট করা যাবে। আপনি চাইলে এখানে একাধিক ফানেল ক্রিয়েট করে একাধিক ল্যান্ডিং পেজ কিন্তু এখানে করা যাবে। হ্যাঁ, আরেকটা বিষয়, একাধিক ফানেল ক্রিয়েট করে ল্যান্ডিং পেজ করা যাবে, কিন্তু ওয়ার্ডপ্রেসটা আবার আলাদা করে আলাদা সাবডোমেইন ইনস্টল করা লাগবে, নাহলে এটা আবার ঝামেলা হতে পারে। আচ্ছা, এখন যদি এডিট ফাইনালি ক্লিক করি তাহলে আমাদের এই যে তিনটা স্টেপ আসছিল এই তিনটা স্টেপ এখন দেখাচ্ছে। এখন আমরা চেকআউট ভু, এটাকে আমরা এডিট স্টেপে ক্লিক করব। এই যে এখন কিন্তু এটা এলিমেন্টরের মাধ্যমে, এলিমেন্টরের সাহায্যে এটা ওপেন হচ্ছে। এই যে এলিমেন্টরের আইকনটা হচ্ছে এইটা, এই যে ডিজাইনটা, এই যে ডিজাইনটা কিন্তু করতেছি এলিমেন্টরের সাহায্যে। এখন এগুলোকে বলা হয় সেকশন। এখানে এই যে দাগ দেয়া, মানে এটা এই পর্যন্ত একটা সেকশন, এইটা একটা সেকশন, এটা একটা সেকশন, যেটা দেখবেন যে একটু ডিফারেন্ট কালার, এটা একটা সেকশন, এটা ডিফারেন্ট কালার, ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট কালার, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এখানে পুরোটা নিয়ে একটা সেকশন। এরকম আমাদেরকে সেকশন করে করে এই ডিজাইনটা করতে হয়। যদি আমরা এই যে আমরা যেটা ড্রাফট করেছিলাম, এই যে কালারগুলো, এগুলো হচ্ছে এক একটা সেকশন, এক একটা সেকশন, এক একটা সেকশন। এখন এখন ডিজাইনটা কিভাবে করব? ডিজাইনটা করব হচ্ছে এখানে যদি আপনি দেখতে পান যে প্রথমত হচ্ছে একটু গাঢ় কালার নেওয়া হয়েছে, পরের কালারটা কিন্তু একদম সাদা, আবার সাদার মধ্যে পরের কালারটা কিন্তু হালকা করে, বাট আবার এখানে সাদা রাখা হয়েছে, কিন্তু পরে আবার এখানে সাদা না, একটু গ্রে টাইপের কালার। মানে আপনি এটা পুরোপুরি সাদা রাখলে কিন্তু ডিজাইনটা ভালো করে ফুটবে না। একটা সেকশন যদি থাকে সাদা, আর একটা সেকশন করবেন হচ্ছে গ্রে কালার, বা একটা সেকশন যদি গ্রে কালার থাকে আর একটা সেকশন অন্য একটা কালার থাকবে। তো এইভাবে গ্রে কালার, সাদা কালার, বা যে কোনো একটা সেকশন বা দুইটা সেকশন করবেন হচ্ছে এরকম কালার, একটু ডিফারেন্ট কালার, ভিন্ন একটা কালার, যেন কাস্টমারের চোখে আরো ভালোভাবে পড়ে। এবং এই যে সেকশনটার কালারটা হবে আরেকটু বেশি জমকালো, মানে একটু বেশি, মানে যেন ক্লায়েন্টের চোখে পড়ে। তো এটার জন্য আমরা এখান থেকে একটা সেকশন, যখন আমরা এডিটে গেলাম তখন আমাদেরকে এখান থেকে একটা সেকশন দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে দেখাচ্ছে, এখানে যে অপশনগুলো দেখাচ্ছে এখানে যাব, তারপর এখানে এখানে আমরা একটা দিব, একটা রাখতেছি না দুইটা রাখতেছি, ভাগ করতেছি, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে এটা দেখাতে হবে। তো আমরা তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড, তো একটা, এই পুরোটা মিলে একটা ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে আমাদের একটা নিতে হবে, যে একটা সিঙ্গেল একটা নিলাম। এখন আপনার যদি প্রয়োজন হয় যে দুই সাইডে আপনি রাখবেন, এক সাইডে ইমেজ এক সাইডে টেক্সট থাকবে, তাহলে কিন্তু এটা নেবেন, এই সাইডে ইমেজ থাকবে, এই সাইডে টেক্সট থাকবে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি ডিজাইনটা যেভাবে করবেন ঠিক সেই অনুযায়ী। আচ্ছা, এখন এখানে আমাদের কি কি আছে? এখানে আছে হচ্ছে একটা টেক্সট আছে। তো এই যে একটা টেক্সট বা একটা হেডিং আছে, এই হেডিংটা আমরা কপি করলাম। এখন হেডিং এর জন্য এই যে মানে একটু লেখাগুলা দেখে একটু বুঝতে হবে যে এখানে হেডিং টি, টি একটা আইকনের একটা হেডিং আছে, এটা যদি আমরা এখানে নেই দেখাচ্ছে এই যে এখানে একটা হেডিং দেওয়ার অপশন চলে আসছে। এখন এই যে আমরা যে হেডিংটা মানে একটু আগে কপি করে রেখেছিলাম, এটাকে এখন পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে হেডিং এর নিচে যে হেডিংটা থাকে এটা সাব হেডিং বলে বা সাবটাইটেল বলে। এটাকে আপনি টাইটেল বলতে পারেন, সাবটাইটেল, টাইটেল, সাবটাইটেল, হেডিং, সাব হেডিং, যেভাবেই বলেন। এখন এটার নিচে হচ্ছে আমাদের সাব হেডিংটা যাবে। এখন আমরা চাইলে আবার এই টি নিয়ে হেডিং করতে পারবো, আবার এটা চাইলে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিতে পারবো। আমরা কাজের সুবিধার্থে বেশিরভাগ হচ্ছে ডুপ্লিকেট করব। রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট ক্লিক করে এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এখানে ক্লিক করা থাকা অবস্থায় এটাকে আমরা
চেঞ্জ করে দিলাম। যেখানে ক্লিক করতেছি সেটাই কিন্তু কাজ করবে। এখন এখানে ক্লিক করছি, এখন কিন্তু এটা কাজ করবে না। এখন এটাই কাজ করবে। এই যে দেখতে পাবেন যে এটা হাইলাইট হয়ে আসছে। এটা কিন্তু হাইলাইটেড না। তো এখন আমরা এটাতে আছি। এটা এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এই দুইটার পরে আমাদের আর কি আছে? আর হচ্ছে বাটন। আবার বাটনের আগে আছে হচ্ছে একটা স্লাইডার। তো এখন আবার আমরা এখানে স্লাইড বা কিছু লিখবো। আপনারা এক নজর কি করতে পারেন যে এখানে অপশনগুলো একটু দেখে নিতে পারেন যে এখানে কি কি আছে। এখানে যদি স্লাইড লিখি, ক্যারুসেল স্লাইডস ক্যারুসেল। আচ্ছা, আমরা এখানে যে স্লাইডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এলিমেন্টস কিট। এই যে দেখেন আমরা এলিমেন্টর, এগুলো হচ্ছে বেসিক। বেসিক হচ্ছে এলিমেন্টর প্রো। আমরা এলিমেন্টর প্রো ইনস্টল করেছিলাম। এগুলো হচ্ছে এলিমেন্টর প্রো থেকে আসতেছে। তারপরে আমরা জেনারেল এগুলোও নরমালি আসতেছে। আবার আমরা কার্ড ফ্লুস ব্যবহার করেছিলাম, এই যে কার্ড ফ্লুস থেকে এটা আসতেছে। চেক কমার্স ব্যবহার করেছিলাম, কমার্স থেকে এগুলো আসতেছে। আর এলিমেন্টস কিট নামে আরেকটা প্লাগইন ব্যবহার করেছিলাম, এখান থেকে এটা আসতেছে। এলিমেন্টস কিট থেকে যদি আমরা এই ধরনের স্লাইডটা মেবি নিয়েছিলাম সম্ভবত। আচ্ছা, এখানে এটার জন্য ৩ টা ইমেজ লাগবে। আগে ৩ টা ইমেজ ডাউনলোড করে নিই। এটা ডাউনলোড করা হয়েছে। এখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না, এখান থেকে করতে হবে। এবং আরেকটা ইমেজ লাগবে, সেটা হচ্ছে এই ইমেজটাকে আমি, আচ্ছা ইমেজটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে তো ইমেজটা নিতে পারবেন, কিন্তু যেহেতু এখানে কিছু বিষয়ের একটু ঝামেলা আছে এই জন্য আমি ইমেজটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আর কি আমি নিচ্ছি। আচ্ছা, নরমালি এখান থেকে ইমেজটা সেভ করা যাচ্ছে না, আমি ডিফারেন্ট ওয়েতে নিচ্ছি। আপনারা তো আপনার মতো করে ইমেজ নিবেন, এভাবে তো আরো নরমালি নেওয়ার প্রয়োজন হবে না। আচ্ছা, এখন এই ৩টা ইমেজ আমার এখানে রাখতে হবে। এখন এখানে এখন এখানে যদি আমরা ৩টা ইমেজ আলাদা আলাদা করে রাখি তাহলে কি হবে? এখন ইমেজ নেওয়ার জন্য আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা যদি এইভাবে আলাদা আলাদা করে ইমেজ দেই প্রতিটাতে, যে ইমেজের আইকনটা হচ্ছে এটা, তাহলে কি এটা স্লাইড হবে? এবং ইমেজটাকে আমরা দিয়ে দিই। তিনটা ইমেজ দিলাম আপাতত। এটা কিন্তু এখন স্লাইড হবে না। কারণ কেন স্লাইড হবে না? এখন আমরা যদি আমাদের যে ওয়েবসাইট সেখানে যদি যাই, আচ্ছা সেখানে গেলে হবে না, আমাদেরকে যেতে হবে হচ্ছে চেক আউটে। আমি আরেকটা জায়গা থেকে আমি যাচ্ছি, কারণ এখানে যে কাজ করতেছি এটা যে বারবার এখান থেকে বের হয়ে গেলে আবার এখানে আসাটা একটু কঠিন হয়ে যায়, একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য আমি আরেকটা ট্যাব ওপেন করে নিলাম। সেখান থেকে আমি কার্ড ফ্লুস থেকে আবার ফানেলস থেকে আমি এখন নরমালি আমার এটা চেক করব, ডিজাইনটা চেক করব। এই যে চোখের আইকনে ক্লিক করলে এটা ডিজাইনটা চেক করা যাবে। ইমেজটা কিন্তু আসছে এইভাবে, বা যেভাবে আসছে এটা কিন্তু পারফেক্ট ওয়েতে আসে নাই। আচ্ছা, তাহলে এখন আমাদের এই স্লাইডটা নিলে হবে না। আমরা এর আগে নিয়েছিলাম মেবি এইটা। এটা নিলে আমাদের হবে না। আমাদের আরেকটা স্লাইড আছে। এটা কিন্তু আসলে একটু দেখে দেখে বুঝতে হবে যে কোনটা, কারণ ডিজাইন গুলা যখন করি চেক করে করি করা হয়। তো এখন আপনার যদি দেখা যাচ্ছে স্লাইডের প্রয়োজন নেই, এরকম ডিজাইন রাখলেই চলে, তাহলে আপনি এটা নিবেন, এটা নিলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যদি এরকম স্লাইডের প্রয়োজন হয়, যে এখানে যে স্লাইড করতেছে, এই যে স্লাইড এভাবে স্লাইড হচ্ছে, তখন কিন্তু আবার আপনাকে ওই ইয়াটা চেঞ্জ করতে হবে, লেআউট মানে ইয়াটা চেঞ্জ করতে হবে এখানে ইয়াটা। তো এভাবে এভাবে নিলে কিন্তু, আচ্ছা আমি আপাতত একটু দেখাচ্ছি, প্রোডাক্ট থেকে দেখাই আর একটু। এটা দিয়ে তো একটু ঝামেলা করতেছে এখন। আচ্ছা, আমরা ডিজাইনটা করি, পরবর্তীতে আমরা এই জায়গাটা দেখবো না, স্লাইডটা দেখবো না। আচ্ছা, এখন ডিজাইনটা যেহেতু করতেছি, এখন এটা এই পর্যন্ত আসতেছে, কিন্তু আমাদের তো এটা এই পর্যন্ত আসতে হবে না, আমাদের এটা ফুল আসতে হবে। ফুল আসার জন্য এই যে সেটিং আইকনটা আছে, এই সেটিং আইকন থেকে এটাকে আমরা আহ করে দিব হচ্ছে, তাইলে কিভাবে কি করব? আচ্ছা, এখন যে পর্যন্ত দেখাইলাম, এরপরে কি রেকর্ড দিয়ে দিব? যে পরবর্তীতে রেকর্ডটা সুন্দর করে রেকর্ড দিয়ে দিলে হয়তো বা আপনার সময়টাও কম লাগবে। কারণ আপনারা তো বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে
আরেকটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক দিয়ে যা কিভাবে এটা করবেন জাস্ট এইটুকু দেখাচ্ছি 10 মিনিটের মধ্যে। সেটা ভালো হবে নাকি না সেটা ভালো হবে নাকি এখন এটা মানে ক্লোজ? তাহলে আপনারা শেষ পর্যন্ত যারা আছেন তারা অবশ্যই একটু দিয়েন, একটা স্ক্রিনশট দিয়েন, মানে পার্সোনালি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এবং আপনাদেরকে এক্সাইটিং একটা জিনিস দেখাবো বলছিলাম, এটা অবশ্যই আপনাদেরকে রেকর্ড করে সেটা দিয়ে দিব। এবং এটার এই যে প্রসেসটা একদম পুরা এখান থেকে শুরু করে আমাদের এখান থেকে শুরু করে আহ, কোথায় কতটুকু গ্যাপ রাখতে হবে, এখানে পিছনে কালারটা কিভাবে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দিব, এই ডিজাইনটা কিভাবে নিয়ে আসবো, এই সব কিছু আমি একটা রেকর্ড করে তারপরে আমি দিয়ে দিচ্ছি। আশা করি মনে হয় এটা করলেই ভালো হবে, কারণ মোটামুটি আপনারা যা বোঝার অতটুকু বুঝতে পারছেন। এখন এই কাজটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে যেটা যেটা প্রয়োজন সেটা আমি রেকর্ড করে দিয়ে দিব নে। কারণ 11টা বেজে গেছে আর আসলে মনে হয় না কন্টিনিউ করা পসিবল। বা পরবর্তীতে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে মানে ওই স্পেসিফিক ওই জায়গাগুলো নিয়ে আমরা একদিন কথা বলতে পারি যে এখন কাজ করতে যাই এই জায়গায় প্রবলেম হচ্ছে।